বলবো সেটা হচ্ছে উলম্ব তলে সুতার টান। কোন তলে? উলম্ব তলে। এখন উলম্ব তলে ছাড়া আনুভূমিক তলেও তো সুতার টান হইতে পারে। নর্মালি আনুভূমিক তলে সুতার টান আমাদের ইয়েতে আসে না, পরীক্ষায় আসে না, কিন্তু যদি ধরা আসে আনুভূমিক তল মানে কীরকম, এরকম একটা কেন্দ্র করিয়া বিন্দুরে আমি একটা দড়ি দিয়া ধরো এখানে একটা বল পাচ্ছি, এরপর এটাকে কী করতেছি চতুর্দিকে ঘুরাইতেছি, মানে এইভাবে এইভাবে। এটা হচ্ছে আনুভূমিক তলে। কারণ এই যে এই রেখাটারে আমরা কি বলি নর্মালি? আনুভূমিক রেখা বলি, আনুভূমিক রেখা। আচ্ছা, তাহলে এই আনুভূমিক তল বরাবর যদি আমি সুতাটা ঘুরাই, সেই ক্ষেত্রে সুতার টান কী হবে? আমি কি বলছিলাম, এইটা হচ্ছে আমার কেন্দ্র, এই জিনিসটা হচ্ছে কেন্দ্র, আর টান যেটা সুতার টান সেটা সব সময় কোন বরাবর থাকে? কেন্দ্র বরাবর থাকে। তাহলে টিটাই হচ্ছে আমার কি? সুতার টান। ঠিক আছে। আচ্ছা, এইবার কেন্দ্রের বাইরের দিকে একটা বল থাকে, আমি কি এটা বলছিলাম কিনা? কেন্দ্র বিমুখী বল মনে আছে? কেন্দ্রের বাইরে একটা বল ক্রিয়া করে, এটার নাম হচ্ছে এফসি, এম বি স্কোয়ার বাই আর। এই আরটা হচ্ছে তোমার এই সুতাটার কতটুকু লম্বা, মানে ব্যাসার্ধ, বুঝছি? তাহলে এই জিনিসটা আমার কি? কেন্দ্র বিমুখী বল। এখন এই কেন্দ্র বিমুখী বলটা কেন্দ্রমুখী যে বল আছে এটার সমান থাকে। এখন এই কেন্দ্র বিমুখী বলের কি প্রয়োজন? কারণ এই কেন্দ্র বিমুখী বল যদি না থাকতো তাইলে তো হচ্ছে সুতা কি এই পথে ঘুরতে পারতো? কারণ কেন্দ্র বিমুখী বল হচ্ছে আমার কেন্দ্রমুখী যে বল থাকে সেটার সমান। এটা হচ্ছে আমার কত? এম বি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বল জানি কেন থাকে, কারণ কেন্দ্রমুখী বল না থাকলে সুতা হচ্ছে সবসময় ব্যাক তো থাকে স্পর্শক বরাবর বৃত্তের, তাহলে এই দিকে চলে যেত। কিন্তু কেন্দ্রের দিকে কোনো একটা বল তারে টান দেয় কারণে সে আবার বৃত্তাকার পথে কী হয়? ফিরে আসে, বুঝছি? আচ্ছা, তাইলে আনুভূমিক তলের তুমি যেই বিন্দুতে সুতার টান বের করো, এই টিটা সবসময় কার সমান হবে? এম বি স্কোয়ার বাই আর এর সমান হবে। বুঝছি না? বুঝিনি? তাইলে নর্মালি এই ক্ষেত্রে আমার কী দেওয়া থাকতে হবে? ভর দেওয়া থাকতে হবে। যেই বস্তুটা তুমি ঝোলাবা সুতার মধ্যে সেইটার ভর দেওয়া থাকতে হবে, সেই বস্তুর ব্যাগ দেওয়া থাকতে হবে, আর হচ্ছে সুতার কি দেওয়া থাকতে হবে? ব্যাসার্ধ বা দৈর্ঘ্য। বুঝছি না? বুঝিনি? সমস্যা আছে? এটার আরেকটা সূত্র আছে, টি সমান এম, বি সমান আরেকটা সূত্র হচ্ছে আমাদের ওমেগা আর, বি সমান ওমেগা আর। এখন এইটা হচ্ছে কি? এই বিটা হচ্ছে আমার রৈখিক বেগ, এই বিটা আমার কি বেগ? রৈখিক বেগ, মানে নর্মাল যে বেগ আমরা বলি বেগ। আর এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। কি বেগ? কৌণিক বেগ। তাইলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্কের সূত্র হচ্ছে এইটা, বি সমান ওমেগা আর। তাহলে এই বি এর জায়গায় আমি তো ওমেগা আর কি করতে পারি? বসাইতে পারি না? তাহলে এখানে যদি আমি ওমেগা আর বসাই বি এর জায়গায়, এটার উপরে কি দিয়ে দিতে পারবো? কি বি এর মান কি দেওয়া থাকবে না? হ্যাঁ, দেওয়া থাকবে অবশ্যই। তাহলে ওমেগা আর দিয়ে কি করব? এইটা আমার যদি কৌণিক বেগের মান দেওয়া থাকে তখন তো আর রৈখিক বেগের সূত্র দিয়ে ইউজ করতে পারবো না, তখন এই আরেকটা সূত্র আমার কাজে লাগবে। এম, এই যে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা আর। তাহলে আমার সূত্র কি দাঁড়াইলো? টি সমান এম ওমেগা স্কোয়ার, একটা আর কাটা যাবে, থাকবে কি আর। বুঝছি না? বুঝিনি? এইটা হচ্ছে আমার কোন সূত্র? যখন সুতার টান বের করতে পারবো যখন আমার কৌণিক বেগের মান দেওয়া থাকবে। কার মান? কৌণিক। প্রবলেম আছে কোনো? তাইলে এই আনুভূমিক তলে আমার সুতার টান নর্মালি এই দুইটা সূত্র ইউজ করলেই আমার হয়ে যাবে। একটা হচ্ছে টি সমান এম বি স্কোয়ার বাই আর, একটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। প্রবলেম আছে কোনো এইটুকুতে? এইবার যেটা দেখবো সেটা হচ্ছে উলম্ব তলে সুতার টান। আচ্ছা, অনেক ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। পরীক্ষা ফিজিক্স জানি কয় তারিখ? 18 তারিখ। হ্যাঁ। ম্যাথ আবার কয় তারিখ? 20 তারিখ। ম্যাথ ম্যাথের আগে একটা ক্লাস হচ্ছে তোমার ওই ইয়ের উপরে, বহুপদী অধ্যায়ের উপরে নিয়ে দিলেই হবে। দেখে নেবো নাকি? 19 তারিখ 20 তারিখ 20 দেখে নাও। বিশ 20 তারিখ না, 21 তারিখ। 21? হ্যাঁ। ও, প্যারা নাই দেবে, তাহলে তো আরও ভালো হয়েছে। আর ফিজিক্স 19 তারিখ। ফিজিক্স 19? ও 19? 19 তারিখ কী বার? রবিবার।
রবিবারই 19 তারিখ পরে, হ্যাঁ তাহলে তো ইজি আছে। এবার হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে উলম্ব তলের সুতার টান। এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট এবং এইটা আমার কোথায় আসবে বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উলম্ব তলের টান, এটা নর্মালি কীভাবে আমি সুতাটারে ঘুরাবো দেখো। এইবার আমার সুতাটারে আমি ঘুরাবো হচ্ছে এইভাবে এইভাবে। তাই আগে আমি ঘুরাইছিলাম কীভাবে, এইভাবে। হুম। তার মানে আগে আমি ঘুরাইছি হচ্ছে এই যে এইভাবে, এমনি। কিন্তু এইবার আমি ঘুরাবো হচ্ছে কীভাবে, এইভাবে উলম্ব তলে খাড়াভাবে, বুঝছি? হুম। তাহলে তফাৎ কিন্তু এইটুকুই। তাহলে এই জায়গায় হচ্ছে এটা আমার কি কেন্দ্র। হুম। এখন আমার সবসময় 3টা পয়েন্টে এই উলম্ব তলে সুতার টানটা আসে, মনে রাখবা। এই উলম্ব তলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে সর্বোচ্চ বিন্দু। কি বিন্দু? সর্বোচ্চ বিন্দু। এই যে বিন্দুটা আঁকাইলাম এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। আরেকটা হচ্ছে যে কোনো একটা কোণ করে যদি আমার থাকে, তাহলে কয়টা বিন্দু আমি দিলাম? এটারে যদি আমি ধরি এ, এটারে যদি ধরি বি, এটা যদি ধরি সি। এই কোনটা কেন লাগবে? কোনটা? কোণ। এই 3টা পয়েন্টেই আমার নর্মালি সুতার টানা আসবে। এখন এই যে বিন্দুটার নাম কি বলছি? সর্বোচ্চ বিন্দু। এইটা সর্বনিম্ন। সর্বনিম্ন বিন্দু বিন্দু। আর এটা হচ্ছে কোনো একটা কোণ যদি দেওয়া থাকে, থিটা কোণ, হুম। বুঝছি? এখন থিটা কোণটা কোনটুকু? এই যে উলম্ব তলের সাথে, উলম্ব কোনটা? উলম্ব মানে কোনটা? এই যে এই রেখাটা না, এই রেখাটা কি উলম্ব রেখা না? হুম। এই উলম্ব রেখার সাথে দেখো এই যে একটা কোণ করে আছে থিটা, বুঝছি? হুম। তাহলে এই কোণের মান আমার কত? থিটা। প্রবলেম আছে কোনো? না। এইবার তাহলে প্রথমে হচ্ছে এ বিন্দুতে দেখো কি হয় ঘটনাটা। এ বিন্দুতে সুতার টান। এ বিন্দুতে আমার কথা হইলো সুতার টানটা তো সবসময় আমার কোন দিকে থাকে? আমি বলছিলাম সুতার টান সবসময় থাকবে কেন্দ্র হচ্ছে বরাবর। কেন্দ্র বরাবর। তাহলে এই যে হচ্ছে টি এ দিলাম, এ বিন্দুতে সুতার টান। হুম। এবার এই বস্তু যে এখানে রাখলা, এই বস্তুর তো একটা কি আছে? ভর। ভর আছে। তাহলে এই বস্তুর এমজিটাও কাজ করবে কোন দিকে? নিচে। নিচের দিকে, হুম। বুঝছি? হুম। এইবার আর কেন্দ্র বিমুখী বলটা কাজ করে জানি কোন দিকে? বাইরের দিকে। আচ্ছা। তাহলে বাইরের দিকে হচ্ছে থাকবে আমার এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। প্রবলেম আছে এইটুকুতে কোনো? এবার দেখো একই দিকে কোন দুইটা বল? আগে তো কি বি স্কোয়ার আর বাইরের দিকে ছিল? কোনটা? এম বি স্কোয়ার। হ্যাঁ এই যে বাইরের দিকে, আচ্ছা। বুঝছি? ওকে, কারণ কেন্দ্র বিমুখী মানে কেন্দ্রমুখী যেটা, আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী। কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল যদি সমান না হইতো তাহলে কি এই পথে ঘুরতে পারতো? না। এই দুইটা বল, এই দিকের বল আর এই দিকের বল সমান থাকার কারণে এই পথে কি ঘুরতে থাকে। যখন এই দিকে যাইতে নাই তখন এই বলটা আবার কি বলে টান মারে, এই জন্য এখানে থাকে। আবার যখন এই দিকে যাইতে নাই তখন এই দিকের বলটা টান দেয়, বুঝছি? এইবার তাহলে দেখো তো আমি কি লিখতে পারি? টি এ যোগ এম জি সমান এম বি স্কোয়ার বাই আর। কারণ কেন্দ্রের দিকে আমার কয়টা মাত্র বল কয়টা বল কাজ করতেছে? এই টি এ, আরেকটা হচ্ছে কি এম জি। আর কেন্দ্রের বাইরের দিকে আমার বল শুধুমাত্র কোনটা? কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ। তাহলে কি লিখতে পারি না এটা? হ্যাঁ। ওকে, এইবার আমি বের করতে হবে আমার কোনটা? টি এ। তাহলে এটা সমান আমার কি? এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। বলো বুঝছি না বুঝিনি? তার মানে আমার শুধুমাত্র কি দেওয়া থাকলে আমি মানটা বের করতে পারবো? ব্যাগের মান যদি দেওয়া থাকে আর হচ্ছে সুতার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে বের করতে পারবো, বুঝছি? এরপরের বিন্দুটা আমার কোন বিন্দু? বি বিন্দু। বি বিন্দুতে, ওকে, বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে আমার সুতার টান তো আমি বলছি সবসময় কোন দিকে থাকে? নিচে। সুতার টান থাকবে হচ্ছে সবসময় কেন্দ্রের দিকে, দিছি? আচ্ছা, এইবার এই বস্তুরও আমার এখানে কি আছে? বর আছে। তাহলে এম জিটা আমার কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আর এম বি স্কোয়ার বাই আর যেটা, সেটাও কাজ করবে আমার কোন দিকে? কেন্দ্র বিমুখী বলও কাজ করবে আমার বাইরের দিকে। হুম। তার মানে এই দিকে কিন্তু আমার বলের মান এখন কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে, তাহলে আমি লিখতে পারি না টি বি সমান এম বি স্কোয়ার বাই আর যোগ এম জি। হুম। কারণ এই বাইরের দিকের দুইটা বল আর ভিতরের দিকের একটা বল, দুইটা কি সমান? সমান। বুঝছি না বুঝিনি? আচ্ছা। এটা হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দুতে সুতার টান। হুম। এবার হচ্ছে আমার যখন কোণ করে থাকবে তখন আমার সুতার টানটা কী হবে, তাই তো? দেখো এইবার সুতার টান তো আমি বলছি সবসময় কোন দিকেই থাকবে? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে। তার মানে টি সি যেটা, এটা তো আমার এই দিকেই থাকবে। হ্যাঁ। এবার আমার কথা হইলো এই রেখাটারে যদি আমি একটু বাইরের দিকে বর্ধিত করি, কোনো সমস্যা নাই তো? না। আচ্ছা, বাইরের দিকে বর্ধিত করলাম এই দিকে। এবার বলো তো এই যে এই বিন্দুর বর কত? এম না? হুম।
তাহলে এমজিটা কাজ করবে কোন দিকে খারাপ? নিচে দিকে। নিচের দিকে। এই বরাবর হচ্ছে আমার এমজি। এইবার এই কোণের মানটা যেহেতু থিটা, তাহলে এই কোণের মানটাও কত হবে? এটা থিটা হবে। বুঝতে সমস্যা হয়েছে এইটুকুতে? না। এইবার এমজিটা তো আমার কয়টা অংশে ভাগ হয়ে যাবে? দুইটা দুইটা। অংশে, কারণ এমজি এখন আর এই দিকের সাথে কিন্তু একটা কোণ করে আছে। হুম। তাহলে এই দিকে হবে আমার এমজি কস থিটা, আর এই যে এই বরাবর হবে আমার এমজি সাইন থিটা লম্ব দিকে। তাহলে এই দিকে কি হবে আমার? এমজি সাইন থিটা। প্রবলেম আছে কোনো? না। আচ্ছা, এইবার সুতার টান যেই দিকে কাজ করে, কেন্দ্র বিমুখী বলটা তো তার উল্টা দিকে কাজ করে, দেখলামই বারবার। হুম। সুতার টান যেই দিকে, কেন্দ্র বিমুখী বল কিন্তু তার কোন দিকে? উল্টা দিকে। উল্টা দিকে। এই যে সুতার টান যেই দিকে, কেন্দ্র বিমুখী বল তার উল্টা দিকে। তাহলে সুতার টান টিসি যেই দিকে, কেন্দ্র বিমুখী বল তো কাজ করবে তার উল্টা দিকে, এমবি স্কোয়ার বাই আর বরাবর চিহ্ন দিকে। বুঝছি। প্রবলেম আছে কোনো? এইবার তাহলে আমি কি লিখতে পারি? এই সি বিন্দুতে আমি লিখতে পারি টি সি সমান এমজি কস থিটা যোগ এমবি স্কোয়ার বাই আর। প্রবলেম আছে কোনো? তাহলে এই নির্দিষ্ট কোণ করে যখন দেওয়া থাকবে তখন আমার কোণের মানটা দেওয়া থাকতে হবে। এরপরে হচ্ছে আমার বস্তুর বর্ত দেওয়াই থাকবে, এটা হচ্ছে বস্তুর ব্যাসার্ধ বা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমার কি বেগের মান। কোনো সমস্যা আছে? তাইলে এই তিনটা বিন্দুতেই নর্মালি আমার কি আসে? সুতার টান আসে উলম্ব তলে। সমস্যা আছে ওইটুকুতে বুঝতে? না। বুঝছি। এবার কোশ্চেন সলভ করি আমরা। ওকে, দেখো 200 গ্রাম বরের একটা বস্তু, তার মানে আমার এম এর মান কত দেওয়া আছে? 200 গ্রাম। ক্যালকুলেটর নিয়ে বসো। 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি। ওকে, এরপরে বলছে 50 সেন্টিমিটার ব্যাসার্ধ। আচ্ছা, সাদা কলম দিয়ে লিখি। আচ্ছা, 50 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান আমার কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার, কিন্তু আমার নিতে হবে কোথায়? মিটারে। তার মানে 0.5 মিটার। মিটার নিয়ে কাজ করবো। হ্যাঁ, সব কিছু কেজি মিটার মানে এসআই এককে নিয়ে কাজ করবো। উলম্ব বৃত্তাকার পথে, তার মানে কোন তলে সুতার টানটা বের করতে হবে? বুঝা গেছি, উলম্ব তলে। ঠিক আছে কিনা? উলম্ব তলে বৃত্তাকার পথে এত মিটার দ্রুতিতে, তার মানে বেগের মান আমার কত দেওয়া? সমস্যা আছে কোনো? 20 মিটার পার সেকেন্ড বেগের মান দেওয়া আছে, দ্রুতি মানে বেগ। অভিকর্ষ ত্বরণের মান তো দেওয়া আছে কত? জি সমান 9.8। সমস্যা আছে কোনো? এবার গতে কি বললো? গতে বললো হচ্ছে কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করো। আমি কি বলছিলাম? কেন্দ্রমুখী বল কার সমান? কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে কিনা? তাহলে কেন্দ্রমুখী বলের মান কত? এম বি স্কোয়ার বাই আর। সমস্যা আছে কোনো? ডিরেক্ট সূত্র, এই যে কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করো। তাহলে এম এর মান আমার কত দেওয়া? 0.2 ইন্টু এই কেন্দ্র বিমুখী বল না? কোনটা? কার মান নির্ণয় করতে বলছে? কেন্দ্রমুখী বল। আমি তো কি বলছিলাম? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের মান কি? সমান। তো কেন্দ্র বিমুখী বলের সূত্র আমরা মাত্র কি দেখে আসছি? কেন্দ্র বিমুখী বল কোনটা? আচ্ছা। ঠিক আছে? প্রবলেম আছে? ওকে, এম ইন্টু বি স্কোয়ার। বি এর মান কত দেওয়া? বি এর মান দেওয়া হচ্ছে 20। তাহলে 20 এর স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর এর মান কত দেওয়া? আর এর মান দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার মানে 0.5। দেখো ক্যালকুলেশন করে কত আসে? উলম্ব তল বলতে কি এমনি? এই যে এইটা উলম্ব তল। এই যে এইভাবে উলম্ব এটা গোল আর বল। আনুভূমিক মানে এই যে এইটা। কমপ্লিট। আটশো পয়েন্ট চার। বুঝছি। 800.4 বলের একক হচ্ছে নিউটন। প্রবলেম আছে কোনো? তাহলে এটা গেল গ। এবার যদি ঘতে যাই, ঘয়ে কি বলবো? ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান, সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে সুতার টান আচ্ছা, বলছে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন। তার মানে তোমার সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান বের করতে হবে। বের করে দেখাইতে হবে সর্বনিম্ন বিন্দুতে যে টানটা পাইছো এটার মান বেশি, আর সর্বোচ্চ বিন্দুতে যে টানটা পাইছো এটার মান কি? কম। এটা তো দেখাও বোঝা যাইতেছে। কেমনে? এইখানে দেখো
যেটা এ বিন্দু মানে কি সর্বোচ্চ বিন্দু, এখানে কিন্তু এম বি স্কোয়ারতে এম জিটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তার মানে মানটা কি হবে, কমবে। কমবে। কিন্তু এখানে দেখো এম জিটা কি হয়েছে, যোগ হয়েছে, তার মানে Plus. এখানে মানটা কি হবে, বাড়বে। বেশি হবে। বুঝছো? তাইলে হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের সূত্র আমরা কি দেখে আসছি মাত্র, সেটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর আর যোগ এম জি, এটা সর্বনিম্ন বিন্দুতে। তাহলে কত আসে, 0.2 ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 0.5 যোগ 0.2 ইন্টু 9.8। ওকে, আরেকটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ, এটা করতে থাকবে, সর্বোচ্চ এটা মান তো এটা না, বিন্দুতে, 800 না না না, এটা এম বি স্কোয়ার বাই আর এর সাথে আবার এম জি কি যোগ হয়েছে, না, আগে এটার মানটা হ্যাঁ হ্যাঁ এটার মানের সাথে যোগ করে দাও শুধু, এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি 0.2 ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই 0.5 মাইনাস 800 807.26 কত, 807.26 807.26, আর এটা হচ্ছে নিউটন, এটা কত, এটা হচ্ছে 800.4 থেকে 2 ইন্টু 9.8 বাদ দাও, 2 ইন্টু তাহলে তো 2 না তো 0.2 আগেটা তো 0.7 দিয়েছিল আমি দিলে। আচ্ছা দেখো এটা হচ্ছে 800.4 মাইনাস 0.2 ইন্টু 9.8, মাইনাসটা দিলে হয় হচ্ছে 798.44, 798.44, আগেরটা ঠিক আছে, আর যোগ করলে হবে হচ্ছে 802.36, 802.36, বুঝছি না বুঝি নেই। তাইলে এই যে সর্বনিম্ন বিন্দুতে আমার কি আসছে, সর্বোচ্চ আসছে, আর সর্বোচ্চ বিন্দুতে আমার মানটা কি আসছে, সর্বনিম্ন আসছে। প্রবলেম আছে কোনো, ইজি। ওকে, এরপরটা ডিরেক্ট সূত্র পরে কিন্তু। এইবার এইখানে দেখো, এখানে কি বলছে, বস্তুর ভর হচ্ছে আমার কত গ্রাম, 100 গ্রাম, তার মানে এম এর মানটা আমার কত দেওয়া, 100 গ্রাম, তার মানে কত কেজি, 0.1 কেজি। 1 কেজি। প্রবলেম আছে। এরপরে বলছে একটি পাথর খণ্ডকে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলের উপরে, আচ্ছা 4 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে 4 মিটার পার সেকেন্ড। এবার বলছে বর্ণিত চিত্রে 1 মিটার ব্যাসার্ধের পথে, তার মানে আর এর মান হচ্ছে আমার 1 মিটার, বুঝছি এইটুকু। ওকে, এরপরে কি বললো দেখো একটু ভালোভাবে তাকাও, এই যে একটা বিন্দু দিছে এ, এই যে একটা বিন্দু দিছে বি, এই যে একটা বিন্দু দিছে সি, থিটা এর মান দেওয়া কত ডিগ্রি, 60 ডিগ্রি। ভালোভাবে খেয়াল করো, থিটা কিন্তু এইটা না, এইটা না, এইটা। তাহলে তোমার যদি এইটার মান দেওয়াও থাকে, তোমার কিন্তু কোনটা বের করে নিতে হবে, এইটা। কেমনে বের করে নিবা, 90 থেকে মাইনাস করলেই তোমার ওইটা বের হয়ে যাবে, বুঝছি না। আমরা এটা কেন বের করবো অলওয়েজ, কারণ আমরা কি উলম্ব তলের সাথেই সবসময় ক্যালকুলেশনটা করতেছি, এটা কিন্তু উলম্ব তল, কিন্তু এটা কোন তলের সাথে দেওয়া আছে, আনুভূমিক তলের সাথে, বুঝছি। ওকে, তাহলে এটা করলা। এবার তাহলে সর্বোচ্চ বিন্দুতে মানে কোনটা, এ বিন্দুতে, দেখো 3টা বিন্দুতে। আচ্ছা, প্রথম বলছে হচ্ছে বস্তুটির পর্যায়কাল নির্ণয় করো, এটাকে করে নেওয়া লাগবে। তাইলে গতে বলছে আমার কি, বস্তুর পর্যায়কাল, তার মানে কি টি সমান কত, এটা বলছে। এবার টি এর সূত্র কি, টি সমান, এটা আমার এই অধ্যায়ের সূত্র না, মনে রাখবা, এটা হচ্ছে আমার পর্যাবৃত্ত গতি একটা অধ্যায় আছে, ওইটার সূত্র। আচ্ছা, টি সমান হচ্ছে আমার 2 পাই বাই ওমেগা, সূত্র কি 2 পাই বাই ওমেগা। এই ওমেগার পরিচয়টা জানি আমি কি বলছিলাম, কৌণিক বেগ, মনে আছে। আবার এই ভি এর সাথে কিন্তু ওমেগার একটা সম্পর্ক করাইছিলাম, ভি সমান ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগা সমান সমান কি হবে, বি বাই আর। দেখো বি এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, বি এর মান 4, আর এর মান কত 1, তাহলে 4/1 সমান কত 4, বুঝছি না বুঝি না এইটুকু। এটা বের করে কি হয়েছে, কারণ পর্যায়কাল বের করতে গেছে, পর্যায়কালের সূত্রটা কি 2 পাই বাই ওমেগা, তাহলে আমার তো ওমেগার কোনো কিছু দেওয়া নাই, এই জন্য আমার এই যে বি আর ওমেগা এর সূত্র থেকে আমার ওমেগাটা বের করে নেওয়া লাগছে। সমস্যা আছে? তাহলে টি সমান 2 পাই ডিভাইডেড বাই 4, কত আসে, পাই বাই 2। এইসে কি একসাথে 3-4টা 2-3টা চ্যাপ্টার মিলে তারপর একসাথে বসে করি, আপাতত করার চান্স নাই, বোর্ডে ইজি চ্যাপ্টারগুলো থেকে করে। এখন কোন চ্যাপ্টারগুলো থেকে করবো এটা আমি বলে দিব, সব চ্যাপ্টার যখন করানো হবে ওইটা নিয়ে বেড়ানো। আগে আপাতত আমরা একটা করে অধ্যায় শেষ করি।
আর নর্মালি বেসিক যে সূত্রগুলো যেমন এই যে পর্যায়কালের সূত্র এগুলো হচ্ছে কি মনে রাখাই ভালো, এগুলা তোমার এমনিতে এখনও আসবে, বুঝছি? তাহলে পর্যায়কালের সূত্র এটা। এবার যদি বড় গতে তাকাই, এটাতে কি বলছে দেখো, এ বি সি। এইটি আর ওইটি তো সেমি মিলে যাবে না? কোনটা কোনটা? এটা তো পর্যায়কালের টি, হুম, আর আগেরটি হচ্ছে এখানে কোনোটি পড়াইনি আমার এখন। আরেকটাটি হচ্ছে সময়। এখন নর্মাল সময়ের সাথে পর্যায়কালের পার্থক্যটা কিন্তু কাজ শক্তি ক্ষমতাতে পড়াইছিলাম, মনে আছে কিনা? ধরো এইটা আমার একটা বিন্দু, এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করিয়া আবার সেম পথ ঘুইরা এই বিন্দুতে যখন পৌঁছাই, ঠিক যতটুকু সময় লাগে সেইটা হচ্ছে আমার পর্যায়কাল। তার মানে সম্পূর্ণ একটা পর্যায় ঘুরে আমি যখন আবার ওই বিন্দুতেই পৌঁছাবো, ততটুকু সময় আমার যতটুকু সময় অতিবাহিত হয় ওইটা হচ্ছে আমার কি পর্যায়কাল। পর্যায়কাল না এটা, যে এক বিন্দুতে মানে ঘুরা হ্যাঁ, আবার ওই বিন্দুতে আসতে যত সময় লাগে। হ্যাঁ, এই যে এ বিন্দুতে আমার বারবার যদি ঘুরতে আমার একই সময় লাগবে, পর্যায়কালের মান সবসময় কি সেম। তার মানে একবার ঘুরে আসতে এখানে যত সময় লাগবে, পরের বার ঘুরে আসতেও একই সময় লাগবে, বুঝছি? ওকে, এবার হচ্ছে আমরা কি দেখবো, এ বি সি বিন্দুতে কি বের করতে বলছে, কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি হবে বের করতে হবে। তিনটারই বের করতে হবে। হ্যাঁ, তিনটাই বের করতে হবে। নর্মালি সবসময় মনে রাখবা সবচেয়ে সুতার টান বেশি হয় হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে, এটা সর্বোচ্চ। এরপরে হয় হচ্ছে যে কোনো একটা কোণ করে থাকলে এরপরে হয় কোনটাতে, সর্বনিম্ন বিন্দুতে। ওকে, আচ্ছা এবার দেখি তাহলে আমরা এ বিন্দুতে, তাহলে টি এ সমান, এটা কি সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দু, তার মানে এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। ঠিক আছে, কত সূত্র, এম এর মান কত আমার, এম এর মান দেওয়া হচ্ছে 0.1, 0.1 ইন্টু ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.1 ইন্টু 9.8। এরপরে আমি বের করবো হচ্ছে টি আমি কিন্তু এইটি এর কথা বলছিলাম। বি, ও না এটা তো টান, সুতার টান, সেম টেনশন মিলে যাবে না? টেনশন, এটা হচ্ছে আমার টাইম। মিললেও এটা তোমার ওই যে পর্যায়কাল, বাংলায় তো বলেই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, আর এটারে কি বলে, টেনশন ফোর্স। এখন কিন্তু প্রশ্ন যদি দেওয়া থাকে টি ইজিক্যাল টু এত, সম্ভাবনাই নেই, বুঝবা না তো। টিবি এম বি স্কোয়ার বাই আর প্লাস এম জি, তার মানে কত, 0.1 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 প্লাস 9.8 ইন্টু এম এর মান কত, 0.1। ক্যালকুলেশন করে দেখো কত হয়। এরপরে হচ্ছে টি সি, এটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, তার মানে 0.1 ইন্টু 4 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 ইন্টু 9.8 কস 60 ডিগ্রি। প্রথমটা 0.62, প্রথমটা 0.62, 0.62 নিউটন, তারপরটা হচ্ছে 2.58, 2.58 নিউটন। নিচে 1 দিয়ে ভাগ করার দরকার নেই, নর্মালি করে দাও, কিন্তু cos থিটা, cos 60 ডিগ্রি। এটা হচ্ছে 2.09, 2.09, যা বলছিলাম মেসে। টিবি সবচেয়ে বড় হবে সর্বনিম্ন বিন্দু, এরপরে নির্দিষ্ট কোণে থাকবে সেটা বড় হবে, এরপরে বড় হবে কোনটা, সর্বোচ্চ বিন্দু। সমস্যা আছে কোনো না। প্রবলেম? বুঝছি, এইটুকুতে সুতার টান নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা। না। সুতার টান থেকে আমাদের বোর্ড পরীক্ষা কিন্তু আসে, আর আসলে দেখছো বারবার কিন্তু কি একই একই। টাইপের প্রশ্ন হইতেছে, বুঝছি। দুই বোর্ড অবশ্যই, একটা 22 আর একটা কত 25। আনুভূমিক বরাবর একটাই নেই। হ্যাঁ, আনুভূমিক বরাবর নাই, আনুভূমিক খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে অনুভূমি আসবে। ওকে, এরপরে হচ্ছে আমার রাস্তার ব্যাংকিং। রাস্তার ব্যাংকিং ওই যে যেটা আমি বলছিলাম, যে যদি বলো যে এই অধ্যায় থেকে আমার এমন একটা টপিকের কথা বলেন যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, সেটা হচ্ছে এই টপিক। ওকে, এবার রাস্তার ব্যাংকিং নিয়ে কেমনে করবো দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা রাস্তার বাঁক। আচ্ছা, এই বেবিটা, এটা হচ্ছে আমার একটা রাস্তার বাঁক। এইবার এই রাস্তায় তুমি যদি হচ্ছে কি করো, ধরো এখান থেকে একটা গাড়ি চালাইতেছো, এইভাবে যাবা তুমি, ব্যাগ নিছো, এটা হচ্ছে তোমার গাড়ি চালানোর বাঁক, মানে তুমি এই পথে যাবা। আর এইটা হচ্ছে তোমার কেন্দ্র, এই রাস্তাটাকে কেন্দ্র করে অবশ্যই কোনো একটা কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে তোমার কি সেন্টার, কেন্দ্র। এবার কি আমি বলছি, যেখানে আছি সেখানে এবার আমি কি বলছি, কেন্দ্রের দিকে তো সবসময় একটা কি থাকে, কেন্দ্রমুখী বল থাকে। কেন্দ্রের দিকে থাকে যেটা, সেটার নাম
কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল সেটা কি, সেটাও এফসি। এটা হচ্ছে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর, রাস্তার ব্যাসার্ধ আর। এবার তুমি হচ্ছে যেই পথে বাঁক নিতেছ সেই পথে তোমার হচ্ছে ইয়ের মান কি, উলম্ব তলের যে কি বলছিলাম এটা উলম্ব প্রতিক্রিয়া, সেটার মান কত আর। আর এবার এই আরটা তোমার দেখো তো উলম্ব তলের সাথে একটা কোণ করে আছে না, সেই কোণের মানটা কত, থিটা। থিটা অবশ্যই এই কোণের মানটা কোন তলের সাথেই নেওয়া লাগবে, মাথায় রাখবা। থিটাটা কোন তলে দেওয়া আছে, উলম্বের সাথে। কার সাথে, উলম্বের সাথে। ওকে, আচ্ছা তাহলে এই আরটা দুইটা অংশে ভাগ হবে না, একটা হচ্ছে আর কস থিটা আর এই দিকে হবে আমার আর সাইন থিটা। বুঝছি না, বুঝিনি। বুঝছি। এবার নিচের দিকে এই দিকে আমার সবসময় কি কাজ করবে, যেহেতু এখানে একটা গাড়ি থাকবে আমার, গাড়িটাই তো ভাগ নিবে, তার মানে গাড়ির একটা অবশ্যই কি আছে, ভর আছে, নিচের দিকে এমজি কাজ করবে। এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এইটুকু নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে কি আমি এখন লিখতে পারি যে আমার এই উপরের দিকে যে আর কস থিটা আর নিচের দিকের এমজি দুইটা সমান, একটা উপরে আর একটা কি নিচে, তার মানে দুইটা অবশ্যই কি হইতে হবে, ব্যালেন্স হইতে হবে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে আর কস থিটা সমান এম জি। এটা হচ্ছে আমার কয় নাম্বার সমীকরণ, এক। আরেকটা হচ্ছে আমার যেই দিকে হচ্ছে আমার কি আছে, কেন্দ্রমুখী বল আছে এম বি স্কোয়ার বাই আর, ওই দিকে এবার আমার কি আছে আর সাইন থিটা, তার মানে এই দুইটা মানও কি আমার সমান, আর সাইন থিটা সমান এম বি স্কোয়ার বাই আর। এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার? এইবার আমি এক রে দুই দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি না, দুই রে এক দ্বারা আমি ভাগ করবো, তাহলে টেন আসবে, 2/1। এটা যদি আমি করি তাহলে কি হবে, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এম জি। বুঝছি? এবার এম আর এমটা কী যাবে, কাটা যাবে, আর আর আরটাও কী যাবে, কাটা যাবে। তাহলে কি আসবে, টেন থিটা সমান কি আসলো, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু জি। বলো, বুঝছি না, বুঝিনি। বুঝছি। এই যে এইখানেই হচ্ছে আমার সব কিছু চলে আসছে। কি কি, এই যে থিটাটা বলছি না উলম্বের সাথে, এটা কি কোণের মান, এই কোণের নামটাই হচ্ছে আমার ব্যাংকিং কোণ। এই কোণের নামটাই কি, ব্যাংকিং কোণ। বুঝছি? তাহলে এই উলম্বের সাথে যে কোণের মান, এটাই আমার ব্যাংকিং কোণ, থিটা, ব্যাংকিং কোণ। এবার বিটা হচ্ছে আমার কি, বি এর পরিচয়টা খুব ভালোভাবে জানতে হবে। বিটা হচ্ছে আমার সর্বোচ্চ তুমি এই বেগে এই রাস্তাটা পার হইতে পারবা, তার মানে কি এটা হচ্ছে আমার সর্বোচ্চ বেগ। এবার প্রশ্নে ধরো তোমার বলা আছে তুমি একটা রাস্তা 60 মিটার পার সেকেন্ড বেগে পার হইতেছো, কত, 60 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে এবার বলবে এই বেগে যদি তুমি এই বাঘটা পার হও তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবা কিনা, মানে দুর্ঘটনা হবে কিনা। তখন তুমি কার মানটা বের করবা, এই বি এর মানটা বের করবা, বের করে দেখবা এটা কি 60-এর চেয়ে কম আসে নাকি বেশি আসে। এটা হচ্ছে সেই সর্বোচ্চ বেগ, যেই বেগেও যদি তুমি রাস্তা পার হও তাহলে অ্যাক্সিডেন্ট করবা না। ধরো এই সর্বোচ্চ বেগ বের করে তোমার আসছে 55, কিন্তু তোমার প্রশ্নে দেওয়া ছিল কত, 60। তার মানে তুমি কি 55 এর উপরে আর যাইতে পারো না, 55 এর উপরে গেলে অ্যাক্সিডেন্ট করবা। তার মানে 60-এ গেলে কী করবো, অবশ্যই অ্যাক্সিডেন্ট। বুঝছি না, বুঝিনি, প্রশ্ন সলভ করলে আমরা বলবো। তাহলে এই বিটা হচ্ছে আমার কি, সর্বোচ্চ এত বেগে আমি রাস্তাটা পার হইতে পারবো। আর এই আরটা হচ্ছে আমার কি, কার ব্যাসার্ধ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। প্রবলেম আছে এইটুকুতে, বুঝছি? তাহলে এইটাই হচ্ছে নর্মালি আমার মেইন সূত্র এই অধ্যায়। এইবার আরেকটা বিষয় আছে, সেটা কি, ধরো রাস্তাতে তুমি এই যে ব্যাংকিংটা করছো, রাস্তার মধ্যে এরকম দেখো না যে একটা পাশ একটু উঁচা করা আরেকটা পাশ একটু কি থাকে, নিচা করা থাকে। ধরো এইটাই হচ্ছে তোমার সে কি রাস্তা, তার মানে রাস্তার এরকম করা, তার মানে একটা পাশ হচ্ছে আমার একটু উঁচা করা আরেকটা হচ্ছে কি করা, নিচা করা। বুঝছি? এই জিনিসটা হচ্ছে আমার যাবে এইবার দিয়ে এরকম। এইবার এই জিনিসটুকু এটার নাম কি জানো, রাস্তার প্রশস্ততা। এটা রাস্তার প্রশস্ততা, আচ্ছা বানান ভুল হইতে পারে, রাস্তার প্রশস্ততা মানে রাস্তা এতটুকু কি বিস্তৃত, যে কোনো ওয়ার্ড থাকতে পারে। এইটা হচ্ছে তোমার এক্স এর মান, কার মান মনে রাখবা, সূত্রের মধ্যে যখন বসাবা এইটুকুর পরিচয় হচ্ছে এক্স। আর
এইটা হচ্ছে তোমার রাস্তার উচ্চতা। এটা কি উচ্চতা। উচ্চতা, উচ্চতা। তাহলে এইটার পরিচয় হচ্ছে এইচ। এই কোণটার মান কত? থিটা। থিটা। থিটা, থিটা, বুঝছি। তাইলে এই থিটাটা কি কোণ আমার? এটাই হচ্ছে আমার সেই কি কোণ? ব্যাংকিং কোণ। উচ্চতাটা হয় কেমনে? ব্যাংকিং কোণ উচ্চতাটা মানে ধরো এই যে একটা বাঘ যে পারো রাস্তা, দেখবা রাস্তায় কিরকম করা, এই যে এরকম করা। এরকম করা থাকলে সুবিধাটা কি হয়? গাড়ি তো হচ্ছে যখন আমরা সাইকেল চালাই তখন কিন্তু আমার রাস্তা ব্যাংকিং করার দরকার নেই, মানে এখানে কোণ বানানোর দরকার নেই। কেন? কারণ সাইকেল তুমি কন্ট্রোল কিভাবে করতে পারো? তুমি তোমার বডি কিন্তু এইদিক ওইদিক হ্যাঁ, হ্যাঁ। বাঁকাইয়া কিন্তু সাইকেলটা কন্ট্রোল করতে পারো। হ্যাঁ। যে কোনো বাঘই কিন্তু তুমি ধরো এইদিকে বাঁক নিবা, তুমি যদি এইদিকেই একটা কি হেলা দাও তাহলে কিন্তু অলরেডি সাইকেল এইদিকে কি চলে ঘুরে যাবে। হ্যাঁ। কিন্তু বাস তো আর তুমি হেলা দুইলা বাসরে কি করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, এটা বডি তো ফিক্স করা। এই জন্য এই রাস্তাটারই কি করা থাকে, একটা ফিক্সড একটা কোণে কি করা থাকে, বাগানো থাকে। হুম। যে তুমি এই বাঘের মধ্যে সর্বোচ্চ একটা ব্যাগে চালাইলে এই গাড়ি আর কি হবে না, দুর্ঘটনার শিকার হবে। মানে রাস্তাটা কি থাকে, এইদিকে থাকে নিচা, এইদিকে থাকে কি উঁচা। তার মানে যার কারণে রাস্তা যে ওই যেরকম দিয়ে দেয় সব ক্যালকুলেশন করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই ক্যালকুলেশন করা থাকে, রাস্তা ব্যাংকিং করা থাকে ওইখানে। মানে ওইখানে যদি যে লেখা থাকে যে বিলবোর্ডের মধ্যে যে সর্বোচ্চ গতিসীমা এত, হ্যাঁ, এত। ওটা এই ক্যালকুলেশন হয়ে বুঝছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাস্তার উচ্চতা, আর এটা হচ্ছে আমার কি ব্যাংকিং কোণ। তাহলে এখানে যদি তুমি এটা খুদেই দেয়। না না সাইন থিটা যদি অ্যাপ্লাই করো, এটা বিশাল ইঞ্জিনিয়ারিং। সাইন থিটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি হবে? লম্ব বাই, অতিভুজ। ও সরি আমি রাস্তার প্রশস্ততা এইটারে দিয়ে দিছি না, ভুল হয়েছে। রাস্তা যতটুকু প্রশস্ত, আমার রাস্তা তো এতটুকু প্রশস্ত না। রাস্তা কতটুকু প্রশস্ত? এইটুকু। কারণ আমার বাঘটা যতটুকু ঘিরে আছে, এটাও তো সেম আর এটাও তো সেম। রাস্তা না 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 না, এইটা কিন্তু সেম না। আমি তো 3D তোমার দেখাইতে পারতেছি না। ধরো রাস্তাটা আমার কিরকম, এরকম না। হ্যাঁ। এইবার এইখানে যে ভাগ করা থাকবে তার মানে আমার কি, এই যে একদম কিন্তু সম্পূর্ণ এইটুকু প্রশস্ত রাস্তা, কিন্তু এইটা আর এটা এক না। এই দুইটা জিনিস কিন্তু এক না। আমি এখন বুঝাবো কিভাবে তোমার? এটা- রাস্তাটা তো এই পাশে আমি বোঝাই, এইটা হচ্ছে তোমার কি ভূমি, এইটা ভূমি, কিন্তু রাস্তাটা তো এইরকম করা, উঁচা করা না। এটা হচ্ছে কি আমার ভূমি, মানে বুঝো রাস্তা যদি নর্মাল থাকতো এরকম থাকতো, কিন্তু রাস্তা এখন কিরকম করা, একটু এরকম হেলাইয়া দিছে। এই যে এইটুকু এখন আমার রাস্তা হয়ে গেছে না, হ্যাঁ। রাস্তা। এখন কিন্তু আমার হেরান নিচে লাগছে কেন? ওই যে এটাই তো আমি কি করলাম, এইখানে একটা কোণের মান বানিয়ে দিলাম। এই দেখো এইখানে তো আমি ঘটনা এটাই করছি, রাস্তাটা আমার এরকম ছিল, কিন্তু আমি এটারে কি করছি, এই যে হেলাইয়া দিছি এইভাবে। এমনই। এরকম করে দিছি কি কারণে, যাতে আমার বাঁক নিতে এখানে কিনা হয় কোনো কষ্ট না সমস্যা না হয়, বুঝছি। হ্যাঁ। তাহলে রাস্তার প্রশস্ততা কিন্তু আমার কোনটা, এই যে এইটা যখন এইটা। ঘোরানোর হয় তাহলে একটু উঁচু করে দেয় ওই দিক দিয়ে। হ্যাঁ, একটা সাইড উঁচা করে দেয়, আরেকটা সাইড রাস্তা কি করে দেয়, নিচা করে দেয়। দেখলাম না তো। বাঁকের মধ্যে যে কোনো মহাসড়কে বাঁকে খেয়াল করলেই দেখতে পাবে। বড় বাঁক যেগুলো আছে হুম। একদম ইউটার্নের মতো, ওইগুলোতে দেখবে, বাস যেগুলোতে চলে খেয়াল করলেই দেখবা। এইবার তাহলে এটা কি সাইন থিটা সমান আমার রাস্তা তো আর ছোট বড় হয় না। ছোট বড় তো হবেই, কারণ আমার এইখানে তো আমার পুরাপুরি কি কাটছে, সাইনের কি পিথাগোরাসের সূত্র কাটছে। তাহলে সমকোণী যে বোঝার, অতি বোঝার আমার কি ভূমি তো কি হয় না, সমান হয় না, অতি বোঝার মান কি হয়, বড় হয়। এটা তো বোঝাই যায়। রাস্তা যদি এরকম থাকে, হুম। তুমি আবার এইটার মাপ করে তো আর এইটা যদি এতটুকু করো তাহলে তো খাটো হয়ে যাবে। তুমি যখন এটারে তুলবা তাহলে অবশ্যই এই মানটা থেকে এই মানটা কি হইতে হবে, ছোট বড় করতে হবে, হ্যাঁ, বড় বড় করতে করতে হবে। বুঝছো? তাহলে সাইন থিটা সমান আমার কত, এইচ বাই এক্স, মানে কি লম্ব বাই অতিভুজ, হুম। বুঝছি। এই সূত্র দিয়া হচ্ছে তুমি আবার কি এর মান বের করতে পারো, থিটা এর মান। থিটা সমান সাইন ইনভার্স এইচ বাই এক্স। রাস্তার ব্যাংকিং কোণ নর্মালি তুমি এই সূত্র দিয়েও কিন্তু বের করতে পারবা, ওই সূত্র দিয়েও বের করতে পারবা। এখন প্রশ্নে যেই ডাটা দেওয়া থাকবে সেইটার উপর নির্ভর করবে তুমি কোন সূত্র দিয়া ইউজ করবে। তাহলে এইটা আমার কি ছিল, রাস্তার উচ্চতা, আর এইটা আমার কি ছিল, রাস্তার প্রশস্ততা বা বিস্তৃত প্রশস্ততা, বুঝছি। সমস্যা আছে কোনো? তাহলে এইটুকু গেল। এরপরে হচ্ছে যদি ব্যাংকিং করা না থাকে তখন কি হবে, আরেকটা টার্ম আছে, যদি ব্যাংকিং না থাকে, ব্যাংকিং না থাকে তখন কাহিনীটা হবে। ধর আমার রাস্তা কি নাই, ব্যাংকিং করা নাই, হুম। তখন আমার হেলানো তলের কনসেপ্টটা আসবে কীরকম, নিশ্চল কোণ আসবে এখানে। নিশ্চল কোণ বিষয়টা কি আমি বোঝাই, দেখো। আচ্ছা, এইটা হচ্ছে আমার হেলানো তলের কোণের মান, জানোই। হুম। আর এইখানে আমার হচ্ছে কি থাকে, একটা বস্তু থাকে। হুম। এই বস্তুটা ধরো আমি কোনো বাইরের দিকে, এই দিকে কোনো কি করছি না, বল প্রয়োগ করছি না, শুধু আমার এই রাস্তার ঘর্ষণ বলটা এই দিকে আছে। এই এফ এসটা আমার কি বল, স্থিতি ঘর্ষণ বল। কি বল, স্থিতি ঘর্ষণ বল, বুঝছি। হুম। এইবার
এই ঘর্ষণ বলটা, আচ্ছা এমজিটা তো অবশ্যই আমার কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে এই দিক বরাবর আমার কাজ করে হচ্ছে এমজি কস থিটা, আর এই দিক বরাবর কাজ করে হচ্ছে আমার এমজি সাইন থিটা। এইটুকু নিয়ে তো সমস্যা নেই। এইবার আমার কথা হইল, তোমার বস্তুটা ঠিক নিচের দিকে গড়াইয়া পড়বে কখন? যখন এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটারে অতিক্রম করবে। তার মানে এফ এস এর মানটা যখন আমার এমজি সাইন থিটা এর সমান হবে একদম টান টান, তখনই আমার বস্তুটা আস্তে আস্তে কী হবে, গতিশীল হবে, সমান বা এর থেকে যখন বড় হবে, বুঝছি? আর উপরের দিকে আমার একটা মান থাকে উলম্ব প্রতিক্রিয়া আর, এটা মনে আছে? আর সমান সমান আমি কি লিখতে পারি, মিউ এস ইন্টু এমজি কস থিটা। এটা বরাবর সরে যে এমজি কস থিটা। হ্যাঁ, আর সমান সমান আমার কি সূত্রটা কি ছিল, আর সমান না, সরি ভুল করছি, আর সমান তো হচ্ছে আমার ডিরেক্ট কি এমজি কস থিটা এর সমান, কারণ উপরের দিকে আমার আর, নিচের দিকে হচ্ছে আমার কি এমজি কস থিটা। এবার ঘর্ষণ বলের সূত্রটা আমার কি ছিল, মিউ এস ইন্টু আর, এটা ছিল আমার ঘর্ষণ বলের সূত্র। তাহলে আমি এফ এস এর জায়গায় আমি কি বসাইতে পারি, মিউ এস ইন্টু আর সমান এম জি সাইন থিটা। বুঝছি না বুঝিনি? এইবার তাইলে মিউ এস আর এর জায়গায় আমি কি বসাইতে পারি বলো তো, এমজি, হ্যাঁ এম জি কস থিটা সমান ওই পাশে আছে আমার এম জি সাইন থিটা। এবার এম জি আর এম জি আমার কি যাবে, কাটা যাবে। তাইলে আমি লিখতে পারি না সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান মিউ এস। তাইলে এটা সমান হচ্ছে আমার কত, টেন থিটা সমান কত, মিউ এস। এবার টেন থিটা সমান আমি একটু আগে কী করে আসছি, টেন থিটা সমান বি স্কোয়ার বাই আর করে আসছি না? এবার এই টেন থিটা এর জায়গায় আমি অবশ্যই কী বসাইতে পারি, বি স্কোয়ার বাই আর সমান হচ্ছে আমার বি স্কোয়ার বাই আর না, শুধু আর জি, বি স্কোয়ার বাই আর জি সমান আমার কি মিউ এস। তাহলে ভি এর মান আমি এখানে কি লিখতে পারি, বি স্কোয়ার সমান আমি লিখতে পারি আর গুণ করে মিউ এস আর জি, তাহলে বি সমান রুট ওভার মিউ এস আর জি। এটা হচ্ছে আমার বি স্কয়ার বাই আর, এটা জানি কিসের সূত্র, কোনটা, বি স্কয়ার বাই আর, এই যে আর জি, এই যে বের করে আসছি, ট্যান থিটা সমান বি স্কোয়ার বাই আর জি, পাইছি না? এইটাই আমি কোন জায়গায় বসাই দিছি, এই জায়গায় বসাই দিছি যে ট্যান থিটা সমান আমার কত, বি স্কোয়ার বাই আর জি। তাহলে এই যে সূত্রটা পাইছো, এই যে এইটা হচ্ছে আমার, তোমার যদি রাস্তায় কি না থাকে, ব্যাংকিং করা না থাকে, তখন তুমি সর্বোচ্চ এত বেগে ব্যাংকিং নিয়ে, হ্যাঁ টপিকটাই তো ব্যাংকিং নিয়ে, হ্যাঁ টপিক ব্যাংকিং নিয়ে। এখন হচ্ছে যদি তোমার কি না থাকে, ব্যাংকিং না থাকে, তখন তুমি রাস্তা যে তোমার দুর্ঘটনা বাদ দিয়া তুমি পার হওয়া, তখন শুধুমাত্র তোমার হেল্প করবে কে, তোমার এসেটটা কে, ঘর্ষণ। তখন তো শুধু সোজা রাস্তা। ওই জায়গায় তোমার রাস্তা যদি মনে করো সমতল হয়ে যায়, তখন তোমার দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে কে, কোন টপিকটা আমরা বলছিলাম, ঘর্ষণ না থাকলে রাস্তা কি করতে পারত না, কন্ট্রোল করতে পারত না। এই জন্য দেখো এই জায়গায় আমি সর্বোচ্চ বেগের মানের ক্ষেত্রে কি নিয়ে আসছি, মিউ এস, মানে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। এই জায়গায় কি আমার আর ব্যাংকিংয়ের কোনো কোন টোন বা অন্য কোনো কিছু আছে? এই জন্য যদি ব্যাংকিং করা না থাকে, তখন কিন্তু আমার এই সূত্র খাটবে যে তুমি রাস্তাটা সর্বোচ্চ তখন এই ব্যাগেই পার হইতে পারবা, এর থেকে বেশি ব্যাগ দিলে তোমার কী হবে, অ্যাক্সিডেন্ট হবে। বুঝছি না বুঝি? ওকে, এবার এখানে 4-5টা ম্যাথ দিছি আমি, যাতে সমস্যা না হয় বুঝতে। দেখো গ নাম্বার কী বলছে, তার আগে কী কী দেওয়া আছে ওইটাকে লিখি, এরপরে দেওয়া আছে হচ্ছে, বলছে এত কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন একটি ট্রেন। তার মানে একটা ট্রেন চলতেছে কত কিলোমিটার গতিতে, তার মানে তোমার ব্যাগের মান একটা দেওয়া আছে, বলা আছে ব্যাগ কত ট্রেনের, 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারে কীভাবে মিটার পার সেকেন্ডে নেয় জানো? এটারে ডিরেক্ট কিলোমিটার পার আওয়ার যেটা থাকবে, এটারে 3.6 দ্বারা কী করে দিবা, ভাগ করে দিবা। ওকে, তাহলে দেখো কত আসে, হচ্ছে 16.667 মিটার পার সেকেন্ড। তার মানে একটা ট্রেন তোমার এত বেগে রাস্তা দিয়ে চলতেছে। ওকে, এবার বলছে ট্রেন এত মিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান কত দেওয়া, 328 মিটার ব্যাসার্ধের রেল লাইনের ক্ষেত্রে একই, রেল লাইনে নর্মালি থাকে না, কিন্তু প্রশ্ন বানানোর কথা বানাই দিছে, বুঝছো, প্রশ্ন বানানোর কথা বানাইছে। এবার লাইনচ্যুত হয়ে বগি কি হয়, উল্টে যায় বাঁক নেওয়ার সময়। তার মানে এখানে একটা কি করছে, দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনাস্থলে লাইনের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাই কার সমান বলতে পারবা? ওই যে আমি কিন্তু চিত্র দেখাই আসছি, হচ্ছে পাতগুলার মধ্যবর্তী দূরত্বই কিন্তু আমার কি এক্স এর এর সমান। সমান। মনে আছে? মানে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে রাস্তার কি প্রশস্ততা, হ্যাঁ। বুঝছি? তার মানে এক্স এর মান আমার আসলে কত দেওয়া? 1 মিটার। এবার বলছে ভিতরের পাত অপেক্ষা বাইরের পাতের উচ্চতা কত? 7 মিটার। তার মানে এইচ এর মান আমার কত দেওয়া? 7 মিটার। বুঝছি না বুঝি? বুঝিনি এইচ এর মানটা। রেল লাইনের পাত থাকে কয়টা? দুইটা। হুম। কি বলছে? একটা পাত মানে ভিতরের যে পাতটা আছে এটা থেকে বাইরের পাতটা এতটুকু উচ্চতায় আছে। এটা হয় তার মানে হয় না তো, ওই যে আমি তো বললাম এই প্রশ্ন বানানোর জন্য। এখানে নীল লাগতেছে। হ্যাঁ, তার মানে কতটুকু উচ্চতায় আছে? 7 মিটার। এটা তোমার এই রাস্তার গাড়ির হিসাবেই দিছে তারা। তাইলে আমার এইটাই হচ্ছে আমার কি সেই উচ্চতা। এই যে একটা পাত থেকে এটা থেকে দুইটা নাও, এটার উচ্চতা কত? এই যে এটা 7 মিটার। বুঝছি? এখন এটা তো হচ্ছে আমার 2D, আমি বোঝাইতে পারতেছি না। 3D তো অন্যরকম হবে, কারণ অ্যাকচুয়ালি তো এটা কি 3D চিত্র, ত্রিমাত্রিক। আচ্ছা, এবার তাহলে গ নাম্বার যদি আমি করি, গ নাম্বারে আমার কি বের করতে বলছে? রাস্তার ব্যাংকিং কোণের মান নির্ণয় করো। ওই যে আমি সূত্র জানি, সাইন থিটা সমান এইচ বাই এক্স। তাহলে থিটা সমান আমার কি হবে? সাইন ইনভার্স এইচ বাই এক্স। তাহলে সাইন ইনভার্স এইচ এর মান হচ্ছে আমার কত? 7। আচ্ছা 7 মিটার না সেন্টিমিটার? ভুল করছি, দেখছো? 7 সেন্টিমিটার। তাহলে এটার আমার কিছু নিতে হবে মিটারে, 0.07 মিটার। ওকে, তাইলে এখানে হবে হচ্ছে আমার 0.07 ডিভাইডেড বাই কত? 1। কইটা দেখো কত আসে? সাইন ইনভার্স 0.07, শিফট সাইন 0.07। 4.013। ওকে, নর্মালি আমরা 4 ডিগ্রি ধরে নিলাম। তাহলে কোণের মানটা আমার কত আসলো? 4 ডিগ্রি। হ্যাঁ, প্রায় প্রায়। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমার কি সেই ব্যাংকিং কোণের মান। এটুকু নিয়ে কোনো সমস্যা আছে না? এইবার কি বলছে? রেল দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাইলে রেল দুর্ঘটনার কারণ আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। আমার এইখানে রেলটা কত বেগে চলতেছিল জানি? রেলের বেগ ছিল কত? 6.67 মিটার পার সেকেন্ড। এই যে প্রশ্নে যেটা দেওয়া ছিল এই বেগেই তো রেলটা কি চলতেছিল। কিন্তু আমার এই বাঁকের মধ্যে সর্বোচ্চ কত বেগে পার হইতে হবে সেইটা আমার এখন বের করতে হবে। বাঁকের সর্বোচ্চ, এটা পারিছে মানে ট্রেনটা পারিছে কততে? 16.67। না ট্রেন এই বেগে চলতেছে আমার প্রশ্নে দেওয়া, কিন্তু আমি এখন বের করব আসলেই ওই বাঁকের মধ্যে সর্বোচ্চ কত বেগে পার হওয়া তার উচিত ছিল। সর্বোচ্চ বেগটাই হচ্ছে আমাদের কোনটা? এই যে tan থিটা সমান b স্কয়ার বাই r। এই যে বিটা, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ বেগ। এটার থেকে বেশি বেগে পার হইছে দেখেই আমার হ্যাঁ, এই যে এই বেগের চেয়ে আমি এই সর্বোচ্চ বেগ এখন যেটা বের করব এটার চেয়ে অবশ্যই এই মানটা কি বেশি আছে। এই জন্য রেলটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমি ওইটা বলিনি। হ্যাঁ বলো। আমি বলছি যে এখন যেটা বের করবো তো ওইটার থেকে মান বেশি ছিল দেখেই অ্যাক্সিডেন্টটা করছে। হ্যাঁ, তার মানে সর্বোচ্চ বেগ যেটা এই বেগের থেকে নিচে চলাটা উচিত ছিল, কিন্তু সে চলছে হচ্ছে এই বেগে। বুঝছি? এখন আমরা সর্বোচ্চ বেগটা বের করে আগে দেখি, এরপর ডিসিশন নিতে পারবো। সর্বোচ্চ বেগ আমার কত? b। তাহলে আমার সূত্র কি? tan থিটা সমান b স্কয়ার বাই rg। তাহলে v সমান কি লেখা যায়? আচ্ছা ডিরেক্ট রুট ওভার tan থিটা ইনটু, আচ্ছা rg tan থিটা, rg tan থিটা। বুঝছি না বুঝিনি? আর গুণ করে দিছি, রুট ওভার করে দিছি। রুট ওভার আর এর মান আমার কত দেওয়া? আর এর মান হচ্ছে দেওয়া 328 মিটার। তাহলে 328 ইন্টু 9.8 10 কত ডিগ্রি? 4 ডিগ্রি। থিটার মান তো আগে বের করে এসেছি। দেখো এবার কত আসে বেগের মান। রুট ওভার 328 ইন্টু 9.8 10 4 ডিগ্রি, 14.999 মানে 15, মানে ডিরেক্টলি খেতে পারো কত? 15 প্রায়। এটা তো কম ছিল। তার মানে 15 মিটার পার সেকেন্ড প্রায়। তার মানে সর্বোচ্চ কত বেগে পার হওয়া উচিত ছিল? 15, কিন্তু পার হয়েছে কততে? বুঝছো? এই কারণে কি হয়েছে? প্রবলেম আছে, বুঝছি। এইবার নর্মালি আমার বড় গতে এই রাস্তার ব্যাংকিংয়ে দুর্ঘটনায় কেন পড়ছে এইটাই চাইবে। তোমার একটা ব্যাগের মান দেওয়া থাকবে প্রশ্নে, তোমার সর্বোচ্চ ব্যাগের মানটা বের করে দেখাইতে হবে যে তার থেকে কি মানটা কম ছিল, কিন্তু সে বেশিতে পার হয়েছে। তাহলে দেখো এইটা আমার করে দেওয়া লাগবে নাকি? আচ্ছা করি। এখানে বলছে যে একটা ট্রেন সেম, তার গতিবেগ ছিল কত? 60। তার মানে তার বেগ ছিল কত? 60 কিলোমিটার
পার আওয়ার, আগেরটাই নাকি কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যদি আমরা করি 6 পয়েন্ট কত আসবে, ওই 67 মিটার পার সেকেন্ড। 60 ছিল না ওইটাও? হ্যাঁ 60 ছিল। আচ্ছা এইবার বলছে ব্যাস, তাহলে ব্যাস থাকলে আমি ব্যাসার্ধ কেমনে বের করবো? 2 দিয়ে কী করে দিব? ভাগ করে দিব। তাহলে 656 ভাগ 2, হ্যাঁ এটা সেমই, 328 মিটার। এবার বলছে কি বাঁক নেওয়ার সময় বগি সহ উল্টে যায় ল্যান্ডলাইনের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ দেখছো এত মিটার, বাইরের পাট থেকে ভিতরের পাট হচ্ছে 7 সেন্টিমিটার উঁচু, তার মানে কত 0.707 মিটার। প্রশ্ন দেখছো রিপিট হয়, তাহলে হচ্ছে কি গ নাম্বারে বের করতে বলছে থিটা, আর গতে বের করা হচ্ছে কি ভি ম্যাক্স, মানে সর্বোচ্চ সেমি পুরোই সেম বেগের মান। পারবা না? তাহলে একদম কি হুবহু একই প্রশ্ন আগেরটাই। সিলেট বোর্ড 25, এটা কত? ময়মনসিংহ বোর্ড 22। দেখছো রেকর্ড হইতেছে কিন্তু। এইবার এটা কি বলছে 8 মিটার প্রশস্ত, তার মানে কার মান দেওয়া বুঝছি। আগে জানবা কোনটা কি দেওয়া, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। 50 মিটার ব্যাসার্ধ, প্রবলেম আছে। একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে গাড়ি এত বেগে চলে, তার মানে ব্যাগের মানটা কত দেওয়া আছে এখন? 25 কিলোমিটার পার আওয়ার। এটারে মিটার পার সেকেন্ডে কেমনে নিবা? 25 ডিভাইডেড বাই 3.6 কত আসে? 6.94 মিটার পার সেকেন্ড। এত বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। এবার বলছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, তার মানে মিউ এর মান দিয়ে দিছে। মিউ এর মানটা কত দেওয়া? 0.5, আর জি এর মান দেওয়া হচ্ছে 9.8। বুঝছি, প্রবলেম আছে কোনো? এবার বলছে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো, তার মানে কার মান চাইছে? এইচ এর মান। তাহলে আমি সূত্র জানি কি, সাইন থিটা সমান এইচ বাই এক্স, ঠিক আছে না? এক্স এর মান দেওয়া আছে, কিন্তু আমার কথা হইল আমার কি সাইন থিটা এর মান দিয়ে দিছে? সাইন থিটার মানটা কি দিয়ে দিছে? কিন্তু আমার কথা হইল সাইন থিটা সমান এইচ বাই এক্স, আরেকটা আমি কি পাইছি টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে না? এই দুইটা সূত্র তো মানছো। এটা 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমার কয় নাম্বার? 2 নাম্বার সূত্র। থিটা এর মান খুব ছোট হলে এটা মাথায় রাখবা, টেন থিটা সমান সাইন থিটা, টেন থিটা সমান সাইন থিটা। তার মানে টেন থিটা এর মান আর সাইন থিটা এর মানটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। কখন ছোট হলে? হ্যাঁ, তাহলে এইচ বাই এক্স মানে তো জানি না, বুঝবে কেমন ছোট? নরমালি তোমার টেন থিটা আর সাইন থিটার মানটা আমার কি থাকে? সমানই থাকে, বুঝছো? কিন্তু এই যে ছোট কোণের মানে এখানে কেন বলছে? কারণ ব্যাংকিং কোণ কখনো দেখবা না তোমার 20 ডিগ্রি 25 ডিগ্রি চলে আসছে, 5 ডিগ্রির উপরে মানি পাবা না, দেখবা 3 4 5 এরকমই পাইতেছো। তাহলে এটা কি কোণের মানটা কি ছোট না? নরমালি থাকে না ব্যাংকিং কোণ, এই কারণে লেখা এই ক্ষেত্রে না ফর্মালিটিস। আচ্ছা, তাহলে কি বি স্কোয়ার বাই আর জি, বুঝছি? তাহলে এইটাও কিন্তু আমার একটা কি সূত্র, যখন আমার থিটা এর মান দেওয়া না থাকবে কিন্তু আমার এইগুলার মধ্যে কোনো একটা ডাটা কি করতে বলবে? বের করতে বলবে, বুঝছি? তাহলে গ নাম্বারের জন্য এটা কিন্তু আমার কাজে লাগবে। কিভাবে? আমারে বলছে ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো, তার মানে এইচ এর মানটা নির্ণয় করতে বলছে। এক্স এর মান দেওয়া আছে, আমারে বলো তো এই যে এই মানটা দেওয়া 25 কিলোমিটার পার আওয়ার, এটা কার মান দেওয়া? এটা কিন্তু ভি এর মানই দেওয়া। কেন? কারণ বলছে একটি গাড়ি এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে। এখন আমি কি বলছি, আমার নিরাপদে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ যে ব্যাগের মানটা সেটাই হচ্ছে আমার এই কি বি, এই বি। তাহলে নিরাপদে বাঁক যে নেয় সেটাই তো আমার কার মান? বি এর মান, বুঝছি? তাহলে আমার বের করা লাগবে কার মান? এইচ এর মান। তাহলে এইচ সমান আমি কি লিখতে পারি? বি স্কোয়ার বাই আর জি ইন্টু এক্স সমান বি এর মান দিলে আমি কত বের করছি? 6.94 বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান আমার কত দেওয়া? আর এর মান দেওয়া নাই, আর এর মান হচ্ছে 50 মিটার ইন্টু 9.8 ইন্টু এক্স এর মান আমার কত দেওয়া? এক্স এর মান দেওয়া হচ্ছে 8 মিটার। দেখো ক্যালকুলেশন করে কত আসে।
0.6528 মিটার, তাই তো? এটা হচ্ছে আমার কি ব্যাংকিং উচ্চতা। তাহলে কি বললাম, যখন আমার থিটা এর মানটা দেওয়া থাকবে না, তখন কিন্তু আমি এই সাইন থিটার যে সূত্রটা পড়ছি আর টেন থিটা পড়ছি, একটা সমান আর একটা লিখা ওইখান থেকে আমি কি হেল্প নিতে পারবো। বুঝছি? প্রবলেম আছে না? এরপরটা দেখো, এই প্রশ্নটাও কিন্তু বারবার রিপিট হয়, এই যে এটা, যে ব্যাংকিং বিহীন মানে কি ব্যাংকিং নাই, নিরাপদে ভাগ নিতে পারবে কি না। রাস্তাটা যদি ব্যাংকিং বিহীন হয় তখন নিরাপদে ভাগ নিতে পারবে কিনা। তাহলে ব্যাংকিং বিহীন রাস্তায় সর্বোচ্চ বেগের মান আমি সূত্রটা কি বলি? ব্যাংকিং বলতে কি ওই যে উঁচু করে দেয় ওইটা? হ্যাঁ, ওই যে উঁচু করে দিয়ে কোণের মানটাতে বের করে না, ওইটাই ব্যাংকিং করে। মানে নরমালি উঁচাতে করে দেয় সমতল থেকে, ওইটারই ব্যাংকিং করে। আর যদি ডাইরেক্ট ঘুরে দেয়, মানে কোনো উঁচা টোচা না করে, তাহলে এটা তো নর্মাল ব্যাংকিং বিহীন ওইটাই। এবার এই যে ব্যাংকিং বিহীন রাস্তায় সর্বোচ্চ বেগের মান আমি সূত্র কি পড়াইছি? √μ/g। তার মানে ব্যাংকিং যদি না করা থাকে তখন তুমি সর্বোচ্চ বেগে ভাগ নিতে পারবা এই বেগে, যে বি সমান ব্যাংকিং না থাকলে সর্বোচ্চ বেগ হচ্ছে আমার কত? ভি। তাহলে এই ভি সমান আমি কি বলছি? √μ/g। বুঝছি না? বুঝি নেই? এবার মিউ এর মান আমার কত দেওয়া? 0.5। আর এর মান আমার কত দেওয়া? 50 × 9.8। দেখো ক্যালকুলেশন করে কত আসে। মানে এই করে দেখো, 15.65 কত? 15.65 মিটার পার সেকেন্ড। তার মানে ব্যাংকিং যদি না থাকে সর্বোচ্চ বেগ হচ্ছে আমার কত? এত। তার মানে সর্বোচ্চ এত বেগও যদি পার হও তাইলে তুমি রাস্তাটাকে নিরাপদে পার হইতে পারবা। কিন্তু তুমি রাস্তাটা পার হইছিলা কত বেগে? সর্বোচ্চ এত। তার মানে অবশ্যই কি নিরাপদেই পার হবা। রাস্তাটা নিরাপদে ভাগ নিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। বুঝছি? প্রবলেম আছে কোনো? আর কয়টা টপিক আছে? কয়টা টপিক আছে হচ্ছে আমার? সংঘর্ষ আছে, মেজর টপিক, জড়তার ভ্রামক, দুইটা আছে। সংঘর্ষটা আজকে শেষ দেওয়া যাবে আর কি, জড়তার ভ্রামক হয়তো কালকে শেষ দেওয়া লাগবে। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে তোমার আমি জড়তার ভ্রামকের সাথে এটাও করাই দিতে পারবো ভাই, এমসিকিউ। আর যদি আজকে করাই দিই তাহলে তো হইলি, দেখা যাক। আমাদের আরও সময় আছে, আধা ঘন্টার মতো আছে। দেখো এইটা, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। তার মানে কার মান বের করতে বলছে? থিটা। কি কি দেওয়া আছে দেখো, রাস্তাটি এত মিটার চওড়া মানে কি? প্রশস্ততা। তার মানে এক্স এর মান আমার কত দেওয়া? 5 মিটার। এইচ এর মান আমার কত দেওয়া? রাস্তাটা উঁচু কতটুকু? কই, এই যে এত মিটার উঁচু মানে উচ্চতা, তাহলে কত? 0.4 মিটার। তাহলে আমার ব্যাংকিং কোণ চাইছে, থিটা সমান ওয়াট? কি লিখবো? সাইন থিটা সমান h/x। তাহলে থিটা সমান সাইন ইনভার্স h/x। সাইন ইনভার্স h এর মান হচ্ছে আমার 0.4 আর x এর মান 5। কত আসে? 0.08। সাইন ইনভার্স 0.4/5। সাইন ইনভার্স এটা অনেক ছোট হয়ে যায় নালে। 4.58 নর্মালি 5-এর কম আসবে এত, হইলো? তাহলে এটাই হচ্ছে আমার কি সেই ব্যাংকিং কোণ। এবার বলছে এই যে ব্যাংকিং যদি না থাকে তাহলে সর্বোচ্চ কত বেগে কি হইতে পারবে? রাস্তা পার হইতে পারবে। সেম বি সমান ব্যাংকিং না থাকলে সূত্রই একটা, √μ/g। মিউ এর মান দেখো দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক, এই যে এটাই হচ্ছে আমার সেই কি মিউ। এইবার তাহলে মিউ এর মান কত দেওয়া? 0.2 ইন্টু আর এর মান দেওয়া নাই, ব্যাসার্ধ, এটাই হচ্ছে সেই কি আর। তার মানে কত? 115 ইন্টু 9.8। (15.01) 15.01 মিটার পার সেকেন্ড। তার মানে এত বেগে কি হইতে পারবা? বেগে পার হতে পারবে, এত বেগে নিরাপদে এত বেগে পার হইতে পারবে। তার মানে এইটাই হচ্ছে সেই সর্বোচ্চ নিরাপদ বেগ। বুঝছি? প্রবলেম আছে কোনো? একদম ডিরেক্ট সূত্র। পরেরটা দুইটা তোমারে কি দিছে?
লাইন দিছে, মানে একটা হচ্ছে মিটার গেজ লাইন আর একটা বলছে ব্রড গেজ লাইন। এটা মানে দুইটা রেল লাইনের নাম আর কি। দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত, এত আর এত। তার মানে মিটার গেজ একটা, মিটার গেজ এইটার ক্ষেত্রে কিছু তথ্য দেওয়া আছে, আর এটা হচ্ছে ব্রড গেজ এটার ক্ষেত্রে কিছু তথ্য দেওয়া আছে। বিসিএস পরীক্ষা কি দুইটা চ্যাপ্টারের উপর? হুম, ফার্স্ট পেপারের দুটো চ্যাপ্টার, সেকেন্ড পেপারের দুটো চ্যাপ্টার। ফার্স্ট পেপার একটা, সেকেন্ড দুইটা পেপার মিল আছে, দুইটা chapter। এটা কি ফার্স্ট পেপার না? হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যা, আর সেকেন্ড পেপার কোনটা জানি? ওইটা তো আমরা পড়ি নাই। হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে কি মিটার গেজের ক্ষেত্রে কি দেওয়া, যে রাস্তা দুইটার পাতের মধ্যবর্তী দূরত্ব, পাতের মধ্যবর্তী দূরত্বটা জানি কার মান, এক্স এর মান। হ্যাঁ। তাহলে প্রথমটা মিটার গেজ, তার মানে কত 0.8, পরেরটা হচ্ছে আমার ব্রড গেজ কত 1.3। এরপরে বলছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, যে স্থানে বাঁকের ব্যাসার্ধ কত 500 মিটার, তার মানে দুইটার ক্ষেত্রে আমার বাঁকের ব্যাসার্ধ কত দেওয়া 500 মিটার, 500 মিটার। এবার কি বলছে, লাইনগুলোর উচ্চতা হচ্ছে এত আর এত, তার মানে প্রথমটা মিটার গেজ, তার মানে এইচ সমান প্রথমটার ক্ষেত্রে আমার কত 7 সেন্টিমিটার, তার মানে 0.07 মিটার। পরেরটার ক্ষেত্রে আমার এইচ সমান হচ্ছে 11.37, তার মানে 0.1137 মিটার। বুঝছি না, বুঝি নেই, প্রবলেম আছে এইটুকুতে। এবার বলছে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত। প্রথম লাইন মানে কোনটা, আমার মিটার গেজ লাইন যেটা, এটাই তো প্রথমটা। এই যে এটা প্রথম, এটা আমার কি দ্বিতীয়, কারণ প্রথম যেটা বলা আছে এটাই প্রথম লাইন, বুঝছি। তাহলে প্রথম লাইনের এবার ব্যাংকিং কোণটা কেমনে বের করবা, এইচ এর মান দেওয়া আর এক্স এর মান দেওয়া, তাহলে ব্যাংকিং কোণ বের করে নেওয়ার সমস্যা আছে। সাইন থিটা সমান এইচ বাই এক্স, তাহলে থিটা সমান কত সাইন ইনভার্স এইচ এর মান কত দেওয়া প্রথম লাইনের ক্ষেত্রে, এইচ এর মান হচ্ছে 0.07 ডিভাইডেড বাই এক্স এর মান দেওয়া হচ্ছে 0.8 প্রথম লাইন মিটার গেজের ক্ষেত্রে। তাহলে দেখো কত আসে ক্যালকুলেশন করে, এক্স এর মানে 1.3। ওটা তো ব্রড গেজ দ্বিতীয় লাইন। আচ্ছা। 5.01 5.01 ডিগ্রি, এটা হচ্ছে প্রথম লাইন, প্রথম লাইন। তাইলে দ্বিতীয় লাইনেরটাও আমি গ নাম্বারে আমার লাগবে, আমি বের করে রাখি আগে। দ্বিতীয় লাইনের ব্যাংকিং কোণ, লাইনের ব্যাংকিং কোণ, এটা আমি কি বের করতে পারবো, সাইন থিটা সমান এইচ বাই এক্স। তাহলে থিটা সমান আমার কত সাইন ইনভার্স এইচ, এইচ এর মান কত দেওয়া দ্বিতীয় লাইনের ক্ষেত্রে 0.1137, এইটা দ্বিতীয় লাইন ডিভাইডেড বাই 1.3, এটা কত আসে দেখো, সাইন ইনভার্স 0.1137 ডিভাইডেড বাই 1.3, 5.01। 5. এটাও 5.01, কি বলো শিওর? সাইন ইনভার্স 0.1137 দেখি 11.37 বাই 100। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটাও কি সেমই আছে, সাইন ইনভার্স 0.07 ডিভাইডেড বাই কত আছিল 0.8। 0.8। হ্যাঁ ঠিকই তো একই। আচ্ছা প্যারা নেই। এবার কি বলছে গ নাম্বারে, কোন লাইনে গাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। সীমিত দুইটা, তার মানে অধিক দ্রুততার সাথে এবার কি নিতে হবে, বাঁক নিতে হবে। সেম হবে, সেমই তো হওয়ার কথা। দেখো কি বলছে, কোন লাইনে গাড়ি অধিক দ্রুততার সাথে কি নিতে পারবে, বাঁক নিতে পারবে। তাহলে প্রথম লাইনের ক্ষেত্রে তোমার ব্যাগের মানটা কি হবে, প্রথম লাইনের ক্ষেত্রে। আচ্ছা থিটার মান যদি এটা বেশি হইতো তাহলে কি এটা তাড়াতাড়ি বাড় নিতে পারতো? কোনটা? না না, আমার ব্যাগের মান বের করা লাগবে না এখন, মানে অধিক দ্রুততার সাথে মানে কি, আমার ব্যাগের মানটা বের করা লাগবে। তাহলে আমার সূত্র কোনটা, ওই যে এইটাই। থিটার সাথে বেগের কোনো সম্পর্ক নেই? কোনটার সাথে? থিটার সাথে বেগের সম্পর্ক। হ্যাঁ এই যে এটাই তো থিটার সাথে ব্যাগের সম্পর্ক, tan থিটা সমান d স্কয়ার বাই rg। হ্যাঁ থিটার মান যদি বেশি হয় তাহলে বেগের মান অবভিয়াসলি হ্যাঁ বেশিই তো হবে, এখন থিটা তো সেম, তার মানে তো দুইটার ক্ষেত্রে আমার ব্যাগের মান কি হওয়ার কথা, সমান। সেমই হওয়ার কথা। কিন্তু সেম হবে না কেন আমারে বলতে পারবা? কারণ দুইটার ব্যাসার্ধ কি সেম? হ্যাঁ দুইটার ব্যাসার্ধ তো মনে হয় সেমই দেওয়া নাকি? এক লাইন না, দেখি দুইটি পাতের মধ্যে এত এত, যে স্থানে বাঘের ব্যাসার্ধ এত, ওইখানে লাইনগুলোর উচ্চতা এত। হ্যাঁ বাঘ আমার ব্যাসার্ধও সেম, তার মানে আমার ব্যাগের মান দুইটার ক্ষেত্রে কি হবে, সেম হবে। কিন্তু আমার যদি রাস্তার ব্যাসার্ধ দুইটা দুই রকম বইলা দিত,
আর এর মান যদি আলাদা বইলা দিত তখন কিন্তু আমার কি ব্যাগের মানটাও দুই ক্ষেত্রে কি রাস্তা তো একটা, তাহলে দুইটা কেমন হয় ব্যাসার্ধ? দুই লাইন দুইটা আলাদা আলাদা, এই এক লাইন ওই আরেক লাইন, কিন্তু ওরা ব্যাসার্ধ এখন বইলা দিছে কি দুইটা লাইনের ক্ষেত্রে ব্যাসার্ধ সেমই বইলা দিছে। তাহলে এখানে হচ্ছে আমার বি এর মানটা বের করা লাগবে √r(g tan θ)। এইখানেও আমার কার মান বের করা লাগবে, বি এর মান √r(g tan θ)। তাহলে কি নর্মালি আমার আরও সেম থিটাও সেম, তাহলে তো আমার কি আসবে দুইটার ক্ষেত্রেই সেমই আসবে। তার মানে ভুল কি করছি কোনো জায়গায়? পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.8। h/x, তাই না? 0.07 ডিভাইডেড বাই 0.8। শিফট সাইন ইনভার্স আনসার 5.01, ঠিকই আছে, এইটাই আসে। এরপরে হচ্ছে তোমার h/x 0.1137 বাই 1.3। শিফট সাইন ইনভার্স এত 5.0175। আচ্ছা, আমার মনে হয় চেঞ্জ আসবে, 0 পয়েন্ট কত আসে, মান আর বড়টা নিবা দিলে, বুঝছো? একটাতে আসে 75, আরেকটা আসে কত 98, এটাতে আসে কত 98। এরপরে ক্যালকুলেশন করে দেখবা যে মানের কি কোনো কি আসে কিনা, চেঞ্জ আসে কিনা। নর্মালি আমি বসাই দেখি। এটা হচ্ছে কোন লাইনের ক্ষেত্রে আসছে, 0.07 বাই 0.8। শিফট সাইন ইনভার্স, পানি কিনে হ্যাঁ এটা আসছে 430 মিটার পার সেকেন্ড। এবার সাইন ইনভার্স 1137 বাই কত আসছে 1.3। এখন এটা হবে tan θ ইন্টু 200 500 ইন্টু 9.8, 430.28 মিটার পার সেকেন্ড। মিটার গেজে কত, শিফট সাইন ইনভার্স 0.07 বার 0.8, 10 আনসার ইন্টু 500 1.8। বিশ দশমিক 74 430.28। ওকে, দুইটার ক্ষেত্রেই আমার খুব নগণ্য 20.74 20.74ই আসে। তাইলে বলবা যে দুইটার ক্ষেত্রে কি সমানভাবেই ভাগ নিতে পারবে, বুঝছি? প্রবলেম আছে রাস্তার ব্যাংকিং নিয়ে আর কোনো? এইগুলোই প্রশ্ন, ব্যাংকিং থেকে এর বাইরে আসবে না। তুমি নর্মালি থিওরি হচ্ছে তোমার এই এক পেজ, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই আরেকটা সূত্র, তিনটা বললেই হবে, বুঝছি? সমস্যা হবে? এরপরে হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ থেকে মাত্র দুইটা ম্যাথ আছে, থিওরিটা ভালোভাবে যদি বোঝা লাগবে না। সংঘর্ষতে কি হয়, নর্মালি দুইটা বস্তু ধরো তোমার আছে, দুইটা বস্তুর সংঘর্ষের পারো ভালোভাবে। আচ্ছা, দুইটা বস্তু, এই দুইটা বস্তুর বর আমি বললাম একটা m1 আর একটা হচ্ছে m2। সংঘর্ষের আগে ব্যাগ হচ্ছে u1 u2। এবার এরপরে কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর এদের দুজনের মধ্যে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, মানে একটা আরেকটারে ধাক্কা দিছে, হইলো? এরপরে সংঘর্ষের পরে দেয়া এরা আবার একই ব্যাগ নিয়েও চলতে পারে, দুইজনে একই ব্যাগ নিয়ে যদি চলে, দুইটা মিলিত অবস্থায় চলবে। এটা হচ্ছে মিলিত অবস্থায়, মিলিত
অবস্থায় তখন কিন্তু তাদের ব্যাগ কি থাকবো, সেম থাকবো দুজনের। হুম। কিন্তু এরপরে আবার এইটাও হইতে পারে, একজন একটু বেশি ব্যাগে চলে গেছে, আরেকজন কম ব্যাগে। হুম। এখন যদি এই ঘটনা হয় তাইলে মিলিত অবস্থায় ব্যাগের মান থাকবে বি সেম, হুম। আর এই অবস্থায় হচ্ছে কি হবে, M1 বস্তুর ভর হবে হচ্ছে V1, M2 বস্তুর ভর হবে হচ্ছে B2। V2। এই কয়েকটা ঘটনা করতে পারে, প্রবলেম আছে এইটুকুনি এখনো। এইবার সংঘর্ষ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমাদের সিলেবাসে অস্থিতিস্থাপক নাই, নর্মালি কোনটা আছে, স্থিতিস্থাপক। তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক কখন হবে? এক, যদি সংঘর্ষের আগে এবং পরে আমার ভরবেগ সমান থাকে, ভরবেগ সমান থাকে, এইটা হচ্ছে আমার একটা শর্ত, ভরবেগ সমান থাকে। তাহলে সংঘর্ষের আগের ভরবেগের যোগফল কত আমার, M1 U1 যোগ M2 U2। সংঘর্ষের পরের ভরবেগ আমার কত, M1 V1 যোগ M2 B2। তার মানে একটা আরেকটা যদি সমান থাকে, এটা হচ্ছে আমার কি থাকবে, সংঘর্ষ স্থিতিস্থাপক হবে। দুই নাম্বারটা হচ্ছে আমার যদি গতিশক্তি সমান থাকে, গতিশক্তি সমান থাকে, গতিশক্তি সমান থাকে, থাকবে না, থাকে, তাইলেও হচ্ছে আমার সংঘর্ষটা কী হবে, স্থিতিস্থাপক হবে। সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ M1 U1 স্কোয়ার যোগ হাফ M2 U2 স্কোয়ার সমান হাফ M1 V1 স্কোয়ার যোগ হাফ M2 V2 স্কোয়ার। বুঝছি না, বুঝিনি? এইবার সূত্র দুইটারে যদি একটু মডিফাই করি, কীরকম, ভি এরগুলো এক পাশে নিব, ইউ এরগুলারে আরেক পাশে নিব। আচ্ছা, M1 U1 M2 U2। আচ্ছা, তাহলে আমি লিখলাম M1 U1 মাইনাস M1 V1। কী করলাম, M1 গুলারে এক পাশে নিলাম, আবার M2 V2 মাইনাস M2 U2। সমস্যা আছে কোনো? তাহলে এবার M1টা যদি কমন নিই কী হয়, U1 মাইনাস V1, আর এখানে যদি M2টা কমন নেই V2 মাইনাস U2। এইটুকু বুঝছি না, বুঝিনি? এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আমি দিয়ে রাখলাম আপাতত, এটা আমার 1 নম্বর সমীকরণ। এবার এইখানে যদি একটু মডিফাই করি, যে হাফ M1 U1 স্কোয়ার মাইনাস হাফ M1 V1 স্কোয়ার, হাফ M2 B2 স্কোয়ার মাইনাস হাফ M2 U2 স্কোয়ার, লেখা যায় না? এবার এখান থেকে আমি কি কমন নিব, হাফ M1টা যদি আমি কমন নিই তাহলে আমার কি থাকে, U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। ওই পাশে আমি যদি হাফ M2টা কমন নিই, আমার কি থাকে, B2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। বুঝছি এইটুকু? ওকে, এবার হাফ হাফ আমার দুই পাশ থেকে কাটা যায়, তাই না? তাইলে আমি এই পাশে লিখতে পারি M1 ইন্টু, বলো তো এইটা সমান আমি কি লিখতে পারি, A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, A প্লাস B ইন্টু A মাইনাস B। তার মানে U1 প্লাস V1 ইন্টু U1 মাইনাস V1। বুঝছি? এই পাশে আমি কি লিখতে পারি, M2 ইন্টু V2 প্লাস U2 ইন্টু V2 মাইনাস U2। বুঝছি না, বলিনি? ওকে, নর্মালি সূত্রের প্রমাণ দেখানোর দরকার ছিল না, কিন্তু দেখানোর কারণ হইতেছে যাতে একদম আগাগোড়া বুঝো সংঘর্ষ থেকে সবার নাকি কঠিন লাগে। আমি জানি না, সংঘর্ষের ম্যাচ সবাই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা বলবো যে সংঘর্ষ থেকে আসলে আনসার করবো না, শুধুমাত্র রাস্তা ব্যাংকিং থেকে আসলে আনসার করবো। তাহলে এটা হচ্ছে আমার কত নাম্বার, 2 নাম্বার। ওকে, এবার আমি কি করব, 2/1 করে দেবো। তাইলে আমার কি হয় একটু বলো তো, 2/1 যদি করি এইখান থেকে করে দাও, তাইলে এই যে এই পাশের অংশটা, এই যে এইটা আর এইটা কি যাবে, কাট যাবে। এই যে M1 আর M1 কি যাবে, কাট যাবে না। তাইলে আমার এই পাশে শুধু থাকবে কোনটা, এই যে এইটা। এখন এই প্রমাণটা কেন পড়ানো লাগে, আরেকটা সহজভাবে তোমার আমি ম্যাথ দেখাই দেবো আজকে। নর্মালি অনেকে তোমার কি করে, রেগুলার একটা নিয়মে ম্যাথ করে, তুমি হচ্ছে আজকে অন্য নিয়মে ম্যাথ করে এই ম্যাথ মিলাই ফেলতে পারবে স্থিতিস্থাপকের। তাইলে দেখো এইটা আর এটা কাটা যায় না, আর এইটা আর এটা কাটা যায় না এই পাশে, তাহলে থাকলো কি শুধু এটা। এই পাশে দেখো এইটা আর এইটা কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, তাহলে থাকলো কি শুধু এটা। বুঝছি? তাইলে দুই পাশে দুইটা থাকে কি, ভাগ যদি করি, এই পাশে থাকে U1 প্লাস V1, এই পাশে থাকে হচ্ছে U2 প্লাস V2। বুঝছি? সমস্যা আছে কোনো? তাইলে এইখানে আমি U1 মাইনাস V1
সমান v2 মাইনাস u1 মাইনাস u2 u1 মাইনাস u2 v2 মাইনাস v1 লিখতে পারি না এইটুকু দ্বারা আমি বুঝলামটা কি যে আমার আদি বেগের পরিবর্তন সমান শেষ বেগের কি হবে পরিবর্তন। এই দুইটা যদি আমার সমান হয় তাইলে আমার ওই সংঘর্ষটারে আমি কি বলতে পারবো? স্থিতিস্থাপক। বুঝছি না বুঝিনি? তোমারে তাইলে প্রশ্নে জানো কি দেওয়া থাকবে? তোমারে u1 আর u2 এর মান নরমালি দেওয়া থাকবে, u1 u2 m1 m2 এই চারটা জিনিস তোমারে সবসময় কি থাকবে? দেওয়া প্রশ্নে। তাহলে তোমার যদি কোনোভাবে যদি তুমি করতে পারো এই v1 আর v2 এর মানটা বের করতে পারো, তাইলে তো তুমি হচ্ছে u1 থেকে u2 বাদ দিবা, v2 থেকে v1টা বাদ দিবা, দেখবা যদি দুইটা সমান হয় তাহলে ওই সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক। বুঝছো কি বলছি? ওকে। কিন্তু অনেকে কি করে, সংঘর্ষের আগের হচ্ছে তোমার গতিশক্তির যোগফলটা দেখায়, এরপরে সংঘর্ষের পরের গতিশক্তির যোগফলটা দেখায়। দুইটা যদি সমান হয় তাইলে তারা বইলা দেয় সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক। দুইটাই সেম। কিন্তু এইটা হচ্ছে আমার কি ইজি, যে আমি শুধু আদি বেগের পার্থক্য আর শেষ বেগের কি পার্থক্য দেখাই দিব, কারণ আমার সূত্র দুইটা এমনি জানাই লাগবে। এইবার সূত্র কেমনে প্রমাণ করবো? তাহলে এইটারে আমি দিলাম কয় নাম্বার? 3 নাম্বার। সমস্যা নাই তো। এইবার এই জায়গার মধ্যে তুমি v2 এর মানটারে রিপ্লেস করে দিবা 1 নাম্বারে। 1 নং সমীকরণে 1 নং এর মধ্যে v2 সমান কি লেখা যায় বলো তো? এইখান থেকে u1 মাইনাস u2 প্লাস v1 না? বসিয়ে পাই। বুঝছি না বুঝি নেই? বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমার কী ছিল? 1 নং সমীকরণটা ছিল m1 ইন্টু u1 মাইনাস v1, m1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2 না? হ্যাঁ, v2 মাইনাস u2। এবার v2 এর জায়গায় আমি কি বসাই দিব? v2 এর জায়গায় বসাই দিব হচ্ছে u1 মাইনাস u2 প্লাস v1, আর সাথে একটা কি আছে? মাইনাস u2 আছে না? এই যে মাইনাস u2, তাহলে সাথে আছে আর একটা মাইনাস u2। বুঝছি না বুঝিনি? এবার ক্যালকুলেশন করো। m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2, দেখো u2 কয়টা আছে? দুইটা। মাইনাসের দুইটা না? তাহলে আগে এটা লিখলাম m2 u1, পরে হচ্ছে প্লাস m2 v1, আর এইখানে হচ্ছে মাইনাস 2 m2 u2। বলো বুঝছো না বুঝো নাই? গুণ করলাম শুধুমাত্র। m2 u2 দুইটা আসিল, এটার সাথে এই যে কি, আচ্ছা 2 u2 আসিল, এই যে 2 u2 এটার সাথে m2 কি হয়েছে? গুণ হয়েছে। বুঝছি? ওকে। এইবার আমার কাজ কি? আমি কার মান বের করব? আমি বলছি v1 আর v2 এর মানটা আমার কি করা লাগবে? বের করা লাগবে। তার মানে আমি v1 এর মানটা এখন শুধু এক পাশে নিই। দেখো এইটা যদি আমি সমানের এই পাশে নিয়ে যাই তাহলে আমার কি হবে? এই পাশে আছে m2 v1 যোগ m1 v1, বুঝছি? ইকুয়াল টু m1 u1, এটা আমি যদি এই পাশে মাইনাস করি, মাইনাস m2 u1, এই যে এটা সমানের ওই পাশে নিছি, প্লাস 2 m2 u2। বলো বুঝছি না বুঝিনি? বুঝছি। ওকে। এইবার এইখানে আমি হচ্ছে এবার কি করব? v1টা কমন নেব। v1 কমন নিলে আমার থাকে কি? m1 প্লাস m2। এই পাশে যদি আমি হচ্ছে এখান থেকে শুধু u1টা কমন নিই, u1, তাইলে আমার থাকে কি? m1 মাইনাস m2 প্লাস 2 m2 u2। বুঝছি? এইবার এই যে এইটুকু দিয়ে এই পাশে কি করে দেব? ভাগ করে দেব। তাইলেই তো আমার v1 এর মানটা বের হয়ে যায়। তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সাথে আছে একটা u1, প্লাস 2 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। এই যে এটাই হচ্ছে তোমার প্রথম শেষ বেগের রাশিমালা। বুঝছো না বুঝো নাই? দেখছো সূত্র কিন্তু কঠিন, কিন্তু এই জন্য আমি প্রমাণটা তোমারে করাইলাম, যাতে সূত্রটা যদি ভুলাও যাও কোনো না কোনোভাবে যাতে এই মানটা কি করে আনতে পারো, বের করে আনতে পারো। বুঝছি? এইবার সূত্র ভুলে গেলে তো এইটুকু করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট লাগবে। কিন্তু আমার কথা হইলো
V1 এর মান তো বের করলা, V2 এর মান আর মুখস্থ বের করার দরকার নেই, আবার একইভাবে V2 এর মান এবার দেখো কেমনে করো। উল্টা V1 যখন করছিল এখানে কি হয়েছিল M1 মাইনাস M2 না, তাহলে এখানে কি হবে প্লাস M2 হবে নিচে মাইনাস হবে। M2 মাইনাস M1 হবে। এখানে ছিল M1 মাইনাস M2, V1 এর জন্য আগে M1, V2 এর জন্য আগে M2, আর নিচে সেম M1 প্লাস M2। এইখানে ছিল U1, এইখানে হবে কি U2 প্লাস 2, এইখানে হচ্ছে তোমার M2ই থাকবে, এইখানে M1 প্লাস M2, আর এখানে কি আছে U1 আছে না, তাহলে এখানে কি হবে, এখানে আছে U2, তাহলে এখানে কি হবে U1 U1। বুঝছি না বুঝিনি, বুঝছি। তাহলে এইটুকু। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার V1 আর V2 এর সূত্র। নর্মালি সূত্রটা হচ্ছে মুখস্থ করাটা টাফ। দেখি সূত্র তো আমার ভুল হয়নি নাকি, আমার কাছে আছে। ও সরি, কোন জায়গায় ভুল করছি, এই যে এই জায়গায় সব কিছু উল্টা হবে। এইখানে কি হবে M1, কারণ এখানে কি ছিল M2 ছিল, বুঝছি। ওকে, এইবার দেখো প্রশ্ন কত ইজি সংঘর্ষ থেকে। গ নাম্বারে কি বলছে যে সংযুক্ত বস্তু দুইটির চূড়ান্ত বেগ নির্ণয় করো। দুইটা কেস তোমার আমি পড়াইছিলাম। সংঘর্ষের আগে বস্তুর কি কি দেওয়া আছে, M1 M2, তাহলে M1 এর মান দেওয়া হচ্ছে 2 কেজি, M2 এর মান দেওয়া হচ্ছে 3 কেজি। এরপরে বলছে বস্তু দুটি যথাক্রমে এত এবং এত বেগে বিপরীত দিক থেকে আসে, এটারে মার্ক করো। ব্যাগের মান কোন দিক থেকে, বিপরীত দিক থেকে, তার মানে একটা ব্যাগ যদি প্লাস ধরো আরেকটারে কি ধরতে হবে মাইনাস। তার মানে U1 এর মান আমি ধরলাম হচ্ছে 8.8 মিটার পার সেকেন্ড, তাহলে আমার U2 এর মানটা কি ধরতে হবে, মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড। তোমার ইচ্ছা এটাও মাইনাস ধরতে পারতে, এটা প্লাস ধরতে পারতাম। এইবার সংঘর্ষের পর বস্তু দুইটা এখন কি হয়েছে, একসাথে মিলা গেছে, তার মানে সংঘর্ষের আগে বস্তু দুইটা এরকম ছিল, এরপরে সংঘর্ষ হইলো, এরপরে সংঘর্ষের পরে এইভাবে মিলাই চলতে শুরু করলো, তখন কিন্তু ব্যাগ হয়ে যাবে কি একটা, বুঝছি। এই ব্যাগের মানটাই এখন কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এই ব্যাগ কেমনে বের করে দেখো, M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস U2 হবে না, M2, হ্যাঁ U2। এরপরে দুইটা বস্তু এই যে একসাথে যোগ হয়ে গেছে, যোগ হয়ে একই ব্যাগে চলতেছে, কত সেটা V, বুঝছি না বুঝিনি। বুঝছি না, এইটাই পাশে না ভাগ দিয়ে। হ্যাঁ, এবার V এর মানটা বের করা লাগবে। M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, পারবা। মান সব কিছু দেওয়া আছে M1 U1 এর, তুমি শুধু কি করবা, ক্যালকুলেশন করে বের করবে। এইবার উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা বের করতে বলছে। তাইলে নাই, এইবার না অস্থিতিস্থাপক নাই, কিন্তু বের করলে কেমনে বুঝবা অস্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপক, কারণ আমি স্থিতিস্থাপকের দুইটা কি পড়াইছি, শর্ত পড়াইছি। একটা হচ্ছে ভরবেগ সমান হইতে হবে, আরেকটা হচ্ছে গতিশক্তি কি হইতে হবে, সমান হইতে হবে। এখন তোমার ইচ্ছা, আবার তুমি এই যে এই প্রমাণটাও যদি করতে পারো যে আদি বেগের পার্থক্য আর শেষ বেগের পার্থক্য দুইটা কি হবে, সমান হবে, তাহলে এক কাজ করো, আদি বেগের পার্থক্য তো তুমি জানো যে U1 এর মান দেওয়া হচ্ছে 8.8 আর U2 এর মান আমার কত দেওয়া, মাইনাস 1.2, তাহলে এই দুইটা তো জানো। এবার যদি কোনোভাবে V1 আর V2 এর মানটা বের করতে পারো, তাইলেই তো হচ্ছে দুইটার কি করে দিতে পারো, পার্থক্য বের করে দিতে পারো। এবার V1 V2টা আমি বের করি, তো সূত্রটা দিয়ে বের করি। দেখো V1টা কি ছিল, M1, সূত্র দেখো কীভাবে, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে V1 থাকলে এখানে হয় U1, এরপরে প্লাস 2, এখানে হয় M2, এখানে হয় M1 প্লাস M2 ইন্টু U2, বুঝছি না বুঝিনি। ওকে, ক্যালকুলেশনটা করি। তাহলে M1 এর মান আমার কত দেওয়া, 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু U1 হচ্ছে 8.8 প্লাস 2 ইন্টু M2 এর মান কত দেওয়া, 3 ডিভাইডেড বাই 3 যোগ 2 5 ইন্টু U2 এর মান কত দেওয়া, মাইনাস 1.2। ক্যালকুলেশনটা করো, দেখো কত হয়। মাইনাস 1.3, মাইনাস 1.3 শিওর। এরপরেরটা করো,
m1 প্লাস m2 ও আচ্ছা যোগ এটা u1 হ্যাঁ হ্যাঁ বললাম মাইনাস মাইনাস 1.3 আসছে m1 মাইনাসটা আসছে তো এই কারণ হচ্ছে 3 বড় 2 ছোট 2 মাইনাস 3 দিছো ডিভাইডেড বাই 5 ইন্টু 8.8 প্লাস 2.3 বাই 5 ইন্টু আছে সাথে ও আচ্ছা 2.5 এর এখানে আবারই দেবো একটা হ্যাঁ ইন্টু মাইনাস 1.2 2.3 2.3 মাইনাস মাইনাস 2.312 মিটার পার সেকেন্ড এবার m2 মাইনাস m1 m2 এর মান কত দেওয়া 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ইন্টু u2 এর মান কত দেওয়া u2 এর মান হচ্ছে মাইনাস 1.2 ক্যালকুলেশন করতে থাকো এরপর হচ্ছে 2 ইন্টু m1 এর মান দেওয়া হচ্ছে 2 না হ্যাঁ m1 এর মান 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 8.8 এটা দেখো কত সিক্স পয়েন্ট সেভেন সেভেন থ্রি 6.773 এটা আসছে এইবার তাইলে আমাদের ক্যালকুলেশন কি বলে u1 মাইনাস u2 করা লাগবে ওকে u1 মাইনাস u2 এটা কত হয় u1 এর মান আমার কত 8.8 মাইনাস u2 এর মান কত মাইনাস 1.2 এটা করলে মনে হয় 10 আসবে 8.8 আর 1 যোগ 1 10 এবার পরেরটা হচ্ছে আমার কই এই যে এখানে v2 মাইনাস v1 পরেরটা আমার কত v2 মাইনাস v1 শুধু একটাই না হ্যাঁ v2 মাইনাস v1 তাহলে কত 6.773 v2 এটা মাইনাস v1 কত পাইছি মাইনাস 2.312 তাহলে দেখো 6 আর 2 8 ভুল হয়েছে যেটা যোগ করে দেখো দেখি কত আসে 6.773 মাইনাস 2.1321 এটা যোগ করে দেখো কত হয় মানে এইটা আর এটা যোগ করো স্থিতিস্থাপক হওয়ার কথা 9 এসে নেই কত মাইনাস হবে না তো দুইটা প্লাস হয়ে যাবে মাইনাসে প্লাস না ও আচ্ছা 6.773 প্লাস 2.312 9.195 9.195 হ্যাঁ তাইলে তো কি হলো না দুইটার পার্থক্য কি হয়েছে না সমান হয়নি তার মানে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না অবশ্যই অস্থিতিস্থাপক তাহলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক ওকে বুঝছি না বুঝিনি বুঝছি এইবার পরেরটা দেখো এই যে এটা এইচডব্লিউ করবা আচ্ছা পারবা কিনা দেখো m1 এর মান দেওয়া হচ্ছে কত 500 কেজি m2 এর মান দেওয়া হচ্ছে 200 কেজি এরপরে u1 এর মান দেওয়া হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড u2 এর মান দেওয়া হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড এরপরে বলছে কি তোমার এই মিলিত বেগ v এর মান নির্ণয় করো যেহেতু একসাথে মিলে গেছে তার মানে ওই যে একই গটা হবে তোমার v সমান m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এটা দিয়া মিলিত ভরবেগের মানটা বের করবা এরপরে ঘতে কি করবা v1 এর মানটা বের করবা v2 এর মানটা বের করবা এরপরে কি দেখাবা u1 মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1 যদি এই দুইটা সমান আসে তাইলেই হচ্ছে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক বুঝছি না বুঝিনি জোড়াটা আমার কাছ থেকে বলাবো নাকি নেক্সট ক্লাসে কালকে নেক্সট ক্লাসে হ্যাঁ ওকে